আলিয়া বলো, লাস্ট আমরা কতটা পড়েছিলাম? এগুলো পড়ে নিয়েছিলাম না? এগুলো হ্যাঁ, এটা পড়তে বলেছিল আচ্ছা, বাড়িতে। এটা পড়তে বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এগুলো মনে হয় তাহলে পড়তে বলেছিলাম। আচ্ছা, এই পর্যন্ত কি হয়ে গেছিল? প্রিজমের কি আমি দেখিয়েছিলাম কোনো কিছু? প্রিজম, কাঁচের স্ল্যাব, না, এগুলো হয়নি। এগুলো হয়নি। আচ্ছা। উম, প্রতিসরণ স্নেলের সূত্র। দেখো ওই জায়গাটা হয়েছে কিনা। চলো আমি আরেকবার বলে দিই না হলে। প্রতিসরণের ব্যাপারটা তাহলে আমি একবার বলে দিই। এখান থেকে তাহলে শুরু করি আজকে। তাহলে প্রতিসরণের কি আছে, কিছু সূত্র আছে দেখে নাও। তার মধ্যে এই যে প্রতিসরণের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র যেটা আছে, দ্বিতীয় সূত্রটাকে আমরা স্নেলের সূত্র বলবো। তো এখানে প্রতিসরণের সূত্রাবলী যেগুলো আছে এগুলো দিয়ে কিন্তু অঙ্কও আসে। তো সূত্রগুলো একটু আগে বুঝে নিতে হবে। যে দুটো মাধ্যম নেওয়া হয়েছে, একটা হচ্ছে গিয়ে তোমার ধরে নেওয়া হচ্ছে লঘু মাধ্যম, আর আরেকটা মাধ্যম যেটা নিচ্ছে সেটা হচ্ছে ঘন মাধ্যম। এবার লঘু আর ঘন মাধ্যমের মধ্যে পার্থক্য আছে। লঘু মাধ্যম মানে কি, যার ডেনসিটি বা ঘনত্ব হচ্ছে গিয়ে কম, ঘনত্ব কম। আর ঘন মাধ্যম যেটা নিয়েছি তার মানে এর ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি। আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে এসে যদি পড়ে এবং দুটি মাধ্যমের ঘনত্ব যদি আলাদা আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে আলোক রশ্মির কি হবে, দিকের পরিবর্তন হবে, একটু বেন্ড হয়ে যাবে। ধরে নাও এখানে একটা আলোক রশ্মি পড়লো, এরকম ভাবে একটা আলোক রশ্মি পড়লো, আমি যেই বিন্দুতে পড়লো সেই বিন্দুতে একটা অভিলম্ব টানলাম, সেই বিন্দুতে একটা অভিলম্ব টেনে ফেললাম। তাহলে এই যে অভিলম্বের সাথে যেটা কোণ করবে, অভিলম্বের সাথে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে আপতন কোণ, ইনসিডেন্ট রে। আলোক রশ্মিটা লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসবে তখন কিছুটা বেঁকে যাবে, কোন দিকে, অভিলম্বের দিকে। ধরে নাও এটা হচ্ছে ও বিন্দুতে পড়েছে আলোক রশ্মিটা, mn হচ্ছে কি তার অভিলম্ব, po হচ্ছে রশ্মি, এই পথ বরাবর এলো, তাহলে আলোক রশ্মিটা কিছুটা কি হবে, অভিলম্বের দিকে সরে আসবে। এই যে আলোক রশ্মিটা কিছুটা অভিলম্বের দিকে সরে এলো, এই ঘটনাটাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। এই ঘটনাটাকে আলোর প্রতিসরণ বলে। হিসেব মতো আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল কোন দিকে, আমরা যদি দেখি আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবর। ঠিক আছে, একটা আলোক রশ্মি এইভাবে আসছিল, এইভাবে আসছিল, ঠিক এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু আলোক রশ্মিটা কিছুটা পথ বেঁকে গেছে। এই যে আলোক রশ্মিটা কিছুটা পথ বেঁকে গেল, তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো, আলোর প্রতিসরণ। এবার এই কোণটাকে আমি ধরে নিলাম, এই যে এই কোণটা যেটা আছে সেই কোণটাকে আমি ধরে নিলাম এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ। ঠিক আছে, আপতন কোণ, ইনসিডেন্ট রে, আই। আর এই যে কোণটা, এটা বলতে পারো বা এটা বলতে পারো, একই ব্যাপার। এই কোণটা হচ্ছে গিয়ে আর, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার প্রতিসরণ কোণ। তাহলে এখানে একটা সূত্র আছে, যে সূত্রগুলো তোমরা পড়ে নিয়ে আমি জাস্ট বলে দিচ্ছি যে এখান থেকে প্রতিসরাঙ্ক বলে একটা কনসেপ্ট আসবে। প্রতিসরাঙ্ক যদি বলি তাহলে কোনো কিছু না, প্রতিসরাঙ্ক হচ্ছে জাস্ট একটা নাম্বার, একটা সংখ্যা হবে। সেই সংখ্যাটা কিভাবে হবে, সেটা হচ্ছে দুটো, এই যে রশ্মি যেটা এলো, আপাতিত রশ্মি এবং প্রতিসিত রশ্মি, তাদের অনুপাত। কিসের অনুপাত, কোণের সাইনের অনুপাত, সাইন আই বাই সাইন আর। তাহলে এটাকে আমরা কি বলবো, প্রতিসরাঙ্ক বলবো। প্রতিসরাঙ্ক এটা হচ্ছে এরকম ভাবে লেখে 1/2, মানে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটাকে আমরা সাইন আই বাই সাইন আর বলবো। সাইন আই মানে কি, আই মানে হচ্ছে ইনসিডেন্ট রে, আর আর মানে হচ্ছে প্রতিসরণ কোণ, তার সাইন ভ্যালু। এবার সাইনের কিছু মান আছে, যে মানগুলো তোমাকে মনে রাখতে হবে। সাইনের কিছু মান হয়, সেই মানগুলো আমাকে মনে রাখতে হবে। যেমন সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে কি 1। জাস্ট এই চারটা মান আপাতত মুখস্থ করে রেখে দাও, কারণ এগুলো অঙ্ক করার সময় এই মানগুলো তোমাকে দিয়ে দিবে না, এই মানগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা কি বললাম, যে প্রথম সূত্রটা একটু একটু আগে দেখে নিই, সূত্রগুলো একটু দেখে নিই কি বলেছে। প্রথম সূত্র কি বলেছে, আপাতিত রশ্মি, প্রতিসিত রশ্মি এবং আপতন বিন্দুতে
দুই মাধ্যমের বিভব তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। মানে এই যে আমরা ছবিটা এঁকেছি এটা একটা সমতলে আছে। এখানে সমতলে কি কি আছে? একটা রশ্মি আছে আপতিত রশ্মি, আর একটা রশ্মি কি আছে? প্রতিসূত রশ্মি আছে, এবং আপতন বিন্দুতে কি আছে? একটা অভিলম্ব আছে। এই তিনটেই একটা সমতলে আছে। এই তিনটে একটা সমতলে আছে। তাহলে এটা হয়ে গেল তোমার একটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলেছে? দ্বিতীয় সূত্র বলেছে দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ। এটা আমি একটা যেটা আলোটা নিয়েছি সেটা একটা নির্দিষ্ট বর্ণের আলো আছে, সেটা রেড হতে পারে, ইয়েলো হতে পারে, ভায়োলেট হতে পারে। তাহলে দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভব তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কি হবে? ধ্রুবক হবে। একটা নির্দিষ্ট বর্ণের আলো যদি নিয়ে নিই তাহলে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এই যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের যে আমি সাইন বলছি, এদের যেটা অনুপাত সেটা সবসময় একটা কনস্ট্যান্ট হবে, এবং সেই কনস্ট্যান্টটাকে আমরা মিউ দিয়ে বলছি। তুমি রেড লাইট নিলে, রেড কালারের যদি আমি লাইটটা নিই তাহলে সেক্ষেত্রে ওর যেটা মিউ হবে ভায়োলেট কালারের ক্ষেত্রে আলাদা হতে পারে, তার সাইনের অনুপাত কিন্তু আলাদা আসতে পারে। সেই জন্য এখানে বলেছে, কারণ তার জন্য কি হয়ে যেতে পারে, তোমার কম্পাঙ্ক একই থাকলেও তোমার বেগ আলাদা হয়ে যেতে পারে, তোমার তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু কি হবে, মিউ এর মান কিন্তু আলাদা আলাদা রশ্মির জন্য আলাদা আলাদা হয়, এবং একটা রশ্মির জন্য একই ধরনের কালারের জন্য একটাই ফিক্সড আসবে, কিন্তু আলাদা আলাদা রশ্মি যদি নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, আলাদা আলাদা মান চলে আসবে যদি তোমার এক অ্যাঙ্গেল সেম হলেও। যেমন আমি এখানে একটা ছবি দিয়ে বলে দিই তাহলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন ওই জিনিসটা তোমরা বুঝতে পারোনি, আমাকে একটু দেখাতে হবে, নাহলে হবে না। যেমন একটা রশ্মি আমি এখানে নিলাম, এটা রেড কালারের নিলাম, রেড বলে দিলাম এখানে রেড। তার আপতন কোণ আমি কত বললাম? 30 ডিগ্রি। 45 ডিগ্রি নাও। আলোক রশ্মিটা বেঁকে গেল কিছুটা, আর এই কোণটা যেটা হলো সেটা কত হলো? সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যদি আমি বলি মিউ কত? মিউ মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। তাহলে সেটা কত হয়ে গেল? 1/√2 1/2। ক্যালকুলেশন করলে 1/√2, দুইটা উপরে গেল, √2 সাথে এটা কাটলে কত আসবে? √2 আসবে। এটাই হচ্ছে মিউ এর ভ্যালু। মিউ এর ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে কত পেলাম ফাইনালি? সেটা হচ্ছে √2 পেলাম। এটা হচ্ছে মিউ এর ভ্যালু। দাদা রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এটা হচ্ছে মিউ এর ভ্যালু। এবার এই জায়গায় যদি তুমি অ্যাঙ্গেল চেঞ্জ করে দাও, রেড কালারের জন্য যদি অ্যাঙ্গেল চেঞ্জ করে দাও তাহলে মিউ এর ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে যাবে, √2 জায়গাতে কিন্তু অন্য কোনো কিছু আসবে। রেড এর পরিবর্তে যদি আমি অন্য কোনো কালারই যদি নিই তাহলে সেক্ষেত্রে মিউ এর ভ্যালুটা কিন্তু অন্যরকম হবে, কারণ আপতন কোণ 45 ডিগ্রি হলেও প্রতিসরণ কোণ কিন্তু আলাদা হয়ে যেতে পারে। সেটা মাধ্যমের উপরে কিন্তু আবার নির্ভর করবে, কালারের উপরে অবশ্যই নির্ভর করবে, কারণ কালার যে, যেমন আমি যদি তোমাকে বলি যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আবার বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে সেক্ষেত্রে কালারের উপরে কিন্তু নির্ভর করবে, কারণ কালার চেঞ্জ হওয়া মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে মিউ এর মান আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতের উপরে কিন্তু নির্ভর করছে, এবং অ্যাঙ্গেলটা যেরকম হবে সেই অনুযায়ী আসবে, কিন্তু একটা বর্ণের জন্য একটা মিউ এর ভ্যালু ফিক্সড থাকবে যদি তোমার অ্যাঙ্গেল সেম থাকে। এই জিনিসটাই বললো। আচ্ছা, এরপরে যখন অঙ্ক করবো তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে একটা জিনিস বোঝার আছে এখানে, যে চ্যুতিকোণ জিনিসটা কি। চ্যুতিকোণ অনেক সময় বের করতে দেয়, চ্যুতিকোণ পরীক্ষাতে দেখবে তোমাদের আসবে চ্যুতিকোণ দিয়ে, যে একটা রশ্মি এরকম ভাবে পড়লো, এখান থেকে আমরা বের করতে পারতাম, তবু আমি আরেকবার ছবিটা এঁকে নিচ্ছি। যেটা হচ্ছে কি তোমার আপতন কোণ। সবসময় একটা জিনিস মনে রাখবে যে আপতন কোণ যেটা হবে সেটা অবিলম্বে হবে, যেই বিন্দুতে পড়বে সেই বিন্দুতে আমরা কি করবো, একটা অবিলম্ব টেনে নিব। তাহলে এটা যদি তোমার দেখা গেল 45 ডিগ্রি হলো, এটা হচ্ছে কি তোমার লঘু মাধ্যম, আর এটা হচ্ছে কি ঘন মাধ্যম। রশ্মিটা এইভাবে বেরিয়ে গেল, এবং এই কোণটা যেটা পেলাম সেটা হচ্ছে কি কত? 30 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণ মানে কত? চ্যুতিকোণকে আমরা ডেল্টা দিয়ে বলি। হ্যাঁ, চ্যুতিকোণকে আমরা ডেল্টা দিয়ে বলবো। কত কোণে বাঁকলো চ্যুতিকোণ, যেটাকে আমরা ডেল্টা দিয়ে বলি। সবসময় বড় অ্যাঙ্গেল থেকে ছোট অ্যাঙ্গেল বাদ দিয়ে দাও। যদি নর্মাল হিসাব করার কথা ভাবি তাহলে বড় অ্যাঙ্গেল থেকে ছোট অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দেবো, তাহলে চ্যুতিকোণ কত? 15। কতটা অ্যাঙ্গেলে বেঁকেছে আমরা যদি ভালো করে লক্ষ্য করি
তাহলে আমরা দেখবো যে রশ্মিটার যাওয়ার কথা ছিল এরকম ভাবে, ঠিক আছে, কিন্তু গেছে কতটা দেখো, এই টার্নিং এ গেছে, তোমার এতটা টার্নিং করে গেছে রশ্মিটা, এতটা বেঁকে গেছে, মানে এই অ্যাঙ্গেলটা তাহলে কত হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 15°। তাহলে এটা হচ্ছে চ্যুতিকোণ। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যখন একটা আলো আসছে, আমরা দেখছি যে সেটা সেই আলোটা অভিলম্বের দিকে সরে যাচ্ছে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন একটা আলোক রশ্মি আসছে তখন সেটা অভিলম্বের দিকে সরে যাচ্ছে। এটা হবার কারণ কি? কারণ ঘন মাধ্যমের হচ্ছে গিয়ে বাধাটা বেশি, আলো যে যাচ্ছে বাধাটা অতিক্রম করে যাচ্ছে বা ডেনসিটি বেশি, সেই জন্য ও কিছুটা বেন্ড হয়ে যাচ্ছে। তাহলে একই রকম ভাবে যদি আমি বলি যে একটা আলোক রশ্মি যদি তোমার ঘন মাধ্যম থেকে, এটা ঘন মাধ্যম ধরে নাও, এবার আমি উল্টো করে দিলাম, এটা হচ্ছে লঘু মাধ্যম। ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে যাই, এটা হচ্ছে আপতন কোণ হয়ে গেল I, লঘু মাধ্যমে গেল, তাহলে ঘন থেকে লঘু থেকে ঘনতে আসলে অভিলম্বের দিকে সরে যাচ্ছে, ঘন থেকে লঘুতে যদি যায় তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এরকম ভাবে দূরে সরে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা চ্যুতিকোণ বের করতে পারবো, এটা হচ্ছে R ধরে নাও, অভিলম্বের সাথে যেটা কোণ সেটা হচ্ছে R। তাহলে ধরে নাও এখানে তাহলে চ্যুতিকোণ কোনটা হবে, যেটা বড় অ্যাঙ্গেল, তাহলে বড় অ্যাঙ্গেল দেখে বুঝতে পারছো R হচ্ছে বড়, তাহলে R যদি বড় হয় তাহলে R থেকে আমরা কি করব, I বলবো। ধরে নাও R এর মান হচ্ছে 70°, I এর মান কত, 40°। তাহলে চ্যুতিকোণ কত হয়ে গেল, 70 - 40, তার মানে 30°। কারণ আলোক রশ্মিটা যেত এইভাবে, ঠিক আছে, কিন্তু যাচ্ছে কোন ভাবে, এই কোণটা এতটা কোণে বেঁকে যাচ্ছে, এই যে এইটুকু কোণে বেঁকে যাচ্ছে, এবং এই কোণটার মান কত পেলাম, এই কোণটার মান যেটা পেলাম সেটা হচ্ছে কি তোমার 40°। বলো এইটুকু বোঝা গেছে তো? সরি 40° না, এই কোণটার মান যেটা পেলাম 30°। বলো বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখে দিয়েছে দেখো, জেনে রেখো তো একটা লেখা আছে, জেনে রেখো তো সুন্দর একটা পয়েন্ট লেখা আছে, সেটা হচ্ছে গিয়ে আলো বায়ুর, আচ্ছা কি বলেছে, আলো বায়ুর পরিবর্তে অন্য মাধ্যম থেকে এসে পড়লে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলবো। বায়ু মাধ্যমের সাপেক্ষে আমরা যেটা বলি সেটাকে আমরা বলি, বায়ু মাধ্যমের সাপেক্ষে যদি হয় কোনো রকম প্রতিসরাঙ্ক সেটাকে চরম প্রতিসরাঙ্ক বলে মনে হয়, তো দেখে নিচ্ছি আমি, বা পরম প্রতিসরাঙ্ক বলে মনে হয়। আচ্ছা, যদি বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থেকে আসে তাহলে সেটাকে আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলবো। বায়ুর পরিবর্তে ধরে নাও আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে কি, যে দুটো মাধ্যম নিয়েছি, একটা আমরা কি নিয়ে নিলাম, গ্লাস নিয়ে নিলাম, কাঁচ নিয়ে নিলাম, একটাকে আমরা ওয়াটার নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, একে অপরের সাপেক্ষে হচ্ছে, মানে গ্লাসের সাপেক্ষে ওয়াটারে হচ্ছে, তাহলে সেটাকে আমরা আপেক্ষিক বলবো, একটার সাপেক্ষে আর একটাই। কিন্তু যদি শূন্য মাধ্যম হতো, গ্লাসের পরিবর্তে যদি এখানে একটা শূন্য মাধ্যম চলে আসতো তাহলে সেটাকে আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতাম না, সেটাকে চরম প্রতিসরাঙ্ক বলতাম পরে, বা পরম প্রতিসরাঙ্ক একটা নাম আছে, ঠিক আছে, নামটা আমরা দেখে নিব। তাহলে এই ধরনের আপেক্ষিক প্রতিসরাঙ্কের ক্ষেত্রে কি বলেছে, আপেক্ষিক প্রতিসরাঙ্কের ক্ষেত্রে কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে মিউ এর ভ্যালুটা সংশ্লিষ্ট মাধ্যমের প্রকৃতি, আপতিত আলোর বর্ণ এবং মাধ্যম দুটির উষ্ণতার উপরে কিন্তু অবশ্যই নির্ভর করে। তাহলে এতগুলো জিনিসের উপর নির্ভর করছে, আমি যে জিনিসটা তোমাদের বলে ফেলেছি সেটা, বইটাকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা চ্যুতিকোণ পড়লাম, প্রতিসরাঙ্ক কি জিনিস সেই জিনিসটা পড়লাম। আচ্ছা, এখানে প্রতিসরাঙ্ক সম্পর্কে আমি আরেকটা এখানে তোমাদের দেখো সবকিছু বলে দিয়েছে, ঠিক আছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, এই যে ছবিগুলো বলে দিয়েছে, লঘু থেকে ঘনতে যখন যাচ্ছে তখন অবিলম্বের দিকে সরে যাচ্ছে, ঘন থেকে লঘুতে যখন যাচ্ছে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, চ্যুতিকোণ সম্পর্কে সমস্ত ডিটেলস এখানে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এবার এই জিনিসটা আমি এখানে বলবো, এই জিনিসটা এখানে যেটা বলা আছে এটা আমি একবারে শর্টকাটে বলে দিব, যে আমি প্রতিসরাঙ্ক যদি 1μ2 বলি, ঠিক আছে, প্রতিসরাঙ্ককে যদি 1μ2, এটা 1 মানে কি, 1 মানে হচ্ছে তোমার প্রথম মাধ্যম আর 2 মানে হচ্ছে দ্বিতীয় মাধ্যম, বা আমি এখানে আরো সুন্দর করে বলে দিচ্ছি তোমাদের, যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি বলতে চাইছে, যে আমি কি করলাম, মিউ নিলাম, এখানে আমি নিলাম এয়ার, আর এখানে নিলাম গ্লাস, তার মানে বায়ু, দেখেই বুঝতে পারছি যে বায়ু কোথা থেকে যাচ্ছে, এয়ার থেকে, সরি লাইটটা কোথা থেকে যাচ্ছে, এয়ার থেকে তোমার গ্লাসে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি প্রতিসরাঙ্কের সূত্র যদি বলি তাহলে কি হবে, সাইন
সাইন আই বললাম, আর এটা হচ্ছে সাইন আর। এই আই কোনটা কোথাকার, সেটা হচ্ছে এআর এর, আর এই যে আর কোনটা যেটা পেলাম সেটা হচ্ছে কোথাকার, সেটা হচ্ছে গ্লাসের। তাহলে প্রথম মাধ্যমটা সবসময় উপরে, দ্বিতীয় মাধ্যমটা কিন্তু নিচে। এরপরে এরপরে যদি আমি এবার এটাকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলি, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য যদি বলি তাহলে আমরা বলবো ল্যামডা এয়ার বাই ল্যামডা হচ্ছে গিয়ে তোমার গ্লাস। এবার এটাকে যদি গতিবেগ দিয়ে বলি তাহলে ভি এয়ার বাই ভি গ্লাস, ভি এয়ার বাই ভি গ্লাস। ঠিক আছে, তার মানে একটা জিনিস বুঝতে পারছি যে প্রথম মাধ্যমে যা কিছু হবে, মিউ যদি আমরা বের করতে চাই তাহলে প্রথম মাধ্যমটাকে আগে রাখবো, তারপরে দ্বিতীয় মাধ্যম। যেমন মিউ মানে হচ্ছে কি কি, যদি তুমি কোণের রেসপেক্টে বলো তাহলে কি বলবে, প্রথম মাধ্যম বলতে এয়ার এর ক্ষেত্রে কত আপতন কোণ হয়েছে আর গ্লাসের ক্ষেত্রে কত প্রতিসরণ কোণ হয়েছে তাদের অনুপাত। তুমি ল্যামডা দিয়ে যদি বলতে চাও তাহলে এয়ার মাধ্যমে, বায়ু মাধ্যমে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, ওই আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল, আর কাঁচ মাধ্যমে আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল, ব্যাস হয়ে গেল। তারপরে যদি আমরা গতিবেগ দিয়ে যদি বলি তাহলে সেক্ষেত্রে বলবো বায়ু মাধ্যমে গতিবেগ কত ছিল আর গ্লাস মাধ্যমে গতিবেগ কত ছিল তাদের অনুপাত। ঠিক আছে, এটা হয়ে গেল। কিন্তু আমি যদি বলি যে ধরে নাও এয়ার গ্লাস, এটার একটা ভ্যালু আছে, ধরে নাও আমি কথা মানে বলছি 1.5, তাহলে এটাকে যদি চেঞ্জ করে দিই না, এটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, 1/1.5 হয়ে যাবে। ঠিক আছে, এটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে সেটা উল্টে যায় কিন্তু। এয়ার এয়ারের সাপেক্ষে যদি আমি গ্লাসের প্রতিসরাঙ্ক বলি তাহলে 1.5 যদি হয়, তাহলে গ্লাসের সাপেক্ষে এয়ারের প্রতিসরাঙ্ক কত হয়ে যাবে, 1.1 ডিভাইডেড বাই 1.5 হবে। সেই জন্য এটাকে সংক্ষেপে এরকম ভাবে লেখা হয় যে গ্লাস, এখানে 0 লিখলাম, আর এখানে আমি কি লিখলাম, এয়ার 0 লিখলাম। এটা মানে কি, শূন্য মাধ্যম সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক আর শূন্য মাধ্যম সাপেক্ষে আমরা যেটা এয়ার মানে প্রতিসরাঙ্ক যেটা বের করলাম, বায়ু মাধ্যম সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বেরিয়েছে, সেটা তুমি যদি এয়ার না করে, তুমি যদি কোনো মাধ্যমই না থাকে, কোনো যদি এয়ারই না থাকে, একবারে শূন্য মাধ্যম যদি বলি তাহলে শূন্য মাধ্যম সাপেক্ষে গ্লাসের এবং শূন্য মাধ্যম সাপেক্ষে এয়ারের যদি আমরা প্রতিসরণ করি তাহলে সেক্ষেত্রে 1.5 আসবে। একই রকম ভাবে এটাও কি হয়ে যাবে, শূন্য মাধ্যম সাপেক্ষে জি এর, সরি, শূন্য মাধ্যম সাপেক্ষে এর এর এবং শূন্য মাধ্যম সাপেক্ষে, এই জায়গাটা একটু তোমাদের অসুবিধা হলেও হতে পারে, তাহলে এটাকে যদি আমরা গুণ করে নিই না, মানে মিউ এয়ার মিউ গ্লাস ইন্টু গ্লাস মিউ এয়ার, তাহলে দেখবে 1.5 বাই 1.5, এটার ভ্যালু কত আসবে, 1। অথবা তুমি যদি এরকম করো 0 মিউ জি 0 মিউ এ ইন্টু 0 মিউ এ বাই 0 মিউ জি, এটা ক্যালকুলেশন করলেও দেখবে ফাইনালি কি আসবে, 1 আসবে। তাহলে মিউ এর সূত্রটাকে আমি একটু চেঞ্জ করে লিখবো, তুমি যদি এটা না বুঝতে পারো এই জায়গাটা শুধু একটু মনে রাখবে তাহলেই হলো, যে যদি এয়ার মাধ্যম সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক 1.5 হয় তাহলে গ্লাস মাধ্যম সাপেক্ষে এয়ারের যেটা প্রতিসরাঙ্ক উল্টে যাবে, কারণ এখানে আমি আরেকটা সূত্র লিখবো, এটা কাজের সূত্র, এটাকে আমরা ডিরেক্টলি লিখবো গ্লাস আর নিচে ডিরেক্টলি লিখবো এয়ার। তাহলে একটা জিনিস মনে রাখছি যে যতগুলো আমি সূত্র লিখলাম সবগুলোতে কি এসেছিল, আগে বায়ু মাধ্যম ছিল, কারণ নিচেরটা হচ্ছে ফার্স্ট মাধ্যম, তারপরে গ্লাসটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। ঠিক আছে, কিন্তু যখন সবগুলোর ক্ষেত্রে সেই জন্য আগে এয়ার এর ভ্যালু এসছে, তারপরে কি হচ্ছে তোমার গ্লাসের ভ্যালু এসছে। কিন্তু যখন আমরা মিউ দিয়ে লিখবো সূত্রটাকে, এই সূত্রটাকে যখন মিউ দিয়ে লিখবো তখন সেক্ষেত্রে মিউ এর একটা সূত্র অনুযায়ী আমরা কি হবে, নাহলে ক্যালকুলেশনে কাটা পড়বে না, আগে গ্লাসকে লিখবো তারপর এয়ারকে লিখবো। এখানে যদি কোনো কিছু না লিখো তাহলে এটা ধরে নিতে হবে যেখানে শূন্য মাধ্যম আছে, এখানে তুমি যদি কোনো কিছু না লিখো তাহলে ধরে নিতে হবে এটা শূন্য মাধ্যম আছে, লিখলেও যা না লিখলে একই ব্যাপার। তাহলে আগে গ্লাসটা আসছে তারপরে এয়ার আসছে, তাহলে মিউ দিয়ে লিখলে গ্লাস আগে এয়ার পরে, কিন্তু বাদবাকি সমস্ত ক্ষেত্রে তুমি অ্যাঙ্গেল দিয়ে বলো, এয়ার তুমি ল্যামডা দিয়ে বলো অথবা ভি দিয়ে বলো, আগে এয়ার এর ভ্যালু আসবে তারপরে তোমার কিন্তু গ্লাসের ভ্যালু আসবে। এই সূত্রটা একবার দেখে নিও, কারণ এখানে একসাথে অনেকগুলো সূত্র কিন্তু লেখা আছে এবং এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক হয়, আমি তোমাদের অঙ্ক করাবো তখন দেখে নিই। আচ্ছা, এবার নেক্সট পেজে চলে আসি, কি কি আছে দেখি। আচ্ছা, এটা তোমরা দেখে নিও, রাতের আকাশে
রাতের আকাশে নক্ষত্ররা ঝিকমিক কেন করে? কারণ অনেক দূর থেকে রশ্মিটা আসে এবং ঘনত্বের চেঞ্জ হয়। একটা নক্ষত্র যদি এখানে জ্বলে কোনো একটা জায়গায় যদি একটা নক্ষত্র জ্বলে এবং এখান থেকে রশ্মিগুলো যে আসছে, আমি যদি কয়েকটা লেয়ার এরকম ব্রেক করে দিই, কয়েকটা লেয়ারে যদি ব্রেক করে দিই, তাহলে আমরা জানি লঘু, আমি এরকমও দিলাম লঘু ঘন লঘু ঘন বা তোমার ঘন লঘু যা করবে। তাহলে একটা রশ্মি যদি এরকম ভাবে আসে তাহলে অটোমেটিক ও কি করবে, এরকম একটা যদি অবিলম্ব নিয়ে নাও তাহলে অটোমেটিক ও কি করবে, দিক পরিবর্তন করবে। আবার যদি এখানে অবিলম্ব দেখা গেল এরকম ভাবে তোমার কি হচ্ছে, অটোমেটিক ও দিক পরিবর্তন করছে। তাহলে এই যে দিক পরিবর্তন করে, এই যে দিক পরিবর্তন করে আলোক রশ্মিটা আসছে, এই যে দিক পরিবর্তন করে আলোক রশ্মিটা আসছে কারো চোখে, তাহলে যখন চোখে আসছে তখন এই যে এতগুলো দিক পরিবর্তন হচ্ছে, সেই জন্য কি মনে হয় যে নক্ষত্ররা ঝিকমিক করে। ঠিক আছে, এই জিনিসটা পড়ে নি, এতগুলো দিক পরিবর্তন করে আসছে সেই জন্য কিন্তু এই জিনিসটা মনে হয় ডিটেলস একটু পড়ে নে, তাহলেই বুঝতে পারবে। এটা কিন্তু প্রতিসরাঙ্কের জন্য এমসিকিউ কোশ্চেন আসলে আমরা প্রতিসরাঙ্কের কথাই বলবো। আচ্ছা, এখানে দুটো কোশ্চিন দেওয়া আছে, কোশ্চিন গুলো তোমাদের দায়িত্ব, কোশ্চিন গুলো করবে, কারণ এক্সারসাইজে অনেক অঙ্ক আছে সেগুলো আমাকে করতে হবে, যদি না বুঝতে পারো তাহলে আমি বলবো। এরপরে চলে আসি প্রিজম। বলেছে কাঁচের স্ল্যাব ও প্রিজমের গঠনের সম্পর্কে আমরা পরিচিতিকরণ করব। প্রিজম কি বলেছে দেখো, তিনটি আয়তকার, আমি এখানে জাস্ট পড়ে দিই তাহলেই বুঝতে পারবে। তিনটি আয়তকার, দুটি ত্রিভুজাকার তল দ্বারা গঠিত সমসত স্বচ্ছ পরিসরক মাধ্যমকে কি বলবো, প্রিজম বলবো। তাহলে তোমাকে অনেক সময় কোশ্চিন আসতে পারে যে প্রিজমের প্রতিসরক তল কটা, তাহলে আমরা বলবো প্রিজমের প্রতিসরক তল যেটা সেটা হচ্ছে কি তোমার দুটো। প্রিজমের প্রতিসরক তলের সংখ্যা হচ্ছে গিয়ে দুটো। আচ্ছা, প্রতিসরক তল মানে কোনটার কথা বলা হচ্ছে? প্রতিসরক তল যদি বলি, আমি প্রিজমে দেখো এই প্রিজম থেকে আমি একটা পোর্শন কেটে নিচ্ছি, এইটুকু পোর্শন আমি কেটে নিচ্ছি। তাহলে এইটুকু পোর্শন যদি কাটা হয় তাহলে এরকম একটা ত্রিভুজাকার একটা চিত্র হবে। এটা হচ্ছে প্রিজমের প্রধান একটা ছেদ, একটা অংশকে কেটে নিয়েছি, মানে এটা প্রিজমকে দুটো সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে, সেই জন্য এটাকে বলে প্রধান ছেদ। তোমরা দেখে নিও, ঠিক আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবে, যেখানে লেখা আছে প্রধান ছেদ এগুলো তোমরা একটু পড়ে নিবে, আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। তাহলে এটা যদি প্রধান ছেদ হয় তাহলে আলোক রশ্মি যদি এভাবে আসে, এরকম ভাবে একটা আলোক রশ্মি পড়লো, সেই আলোক রশ্মিটা কি হবে, যেহেতু দুটো প্রতিসরক তল, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এই হচ্ছে প্রতিসরক তল, আর একটা এই পাশে একটা প্রতিসরক তল আছে, তাহলে আলোক রশ্মিটা এইভাবে এলো, এসে আলোক রশ্মিটা কি হবে, এইভাবে যাবে এবং আবার কি হবে, এইভাবে বেঁকে যাবে, ভূমির দিকে বেঁকে যাবে। এই ভূমির দিকে বাঁকাটা তখনই সম্ভব যখন বাইরেরটা লঘু হবে এবং ভেতরেটা কি হবে, ঘনমান্য হবে। আমরা যদি আরো সুন্দরভাবে ছবিটা আঁকি, তাহলে এখানে একটা অবিলম্ব আঁকবো, এখানে একটা অবিলম্ব আঁকবো, তাহলে দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে কি তোমার, এটাকে যদি আমরা আপতন কোণ বলি, তাহলে এইদিকে এই কোণটা কি হয়ে যাবে, প্রতিসরণ। একটু বড় করে আগে বুঝলে, নাহলে কারণ এই ছবিটা পরে আবার লাগবে তোমাদের। তাহলে এটা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ, একটা আলোক রশ্মি এরকম ভাবে পড়লো এবং এখানে বাঁকলো একবার, তারপরে আবার এই বিন্দুতে পড়লো আলোক রশ্মিটা, দিয়ে আবার বাঁকলো, এবং এটা তখনই সম্ভব যদি বাইরেটা লঘু হয় যার ঘনত্ব কম এবং ভেতরটা ঘন যার ঘনত্ব বেশি। তাহলে লঘু মাধ্যম যদি হয় বাইরেরটা, আর এটা যদি ভেতরটা ঘন মাধ্যম হয়, পিছনটা তো গ্লাসের হয়, তো এরকম ভাবে তখন কি হবে, বাইরে থেকে যখন মানে শেষের দিকে যে রশ্মিটা বেরোবে, সেই রশ্মিটা কিন্তু ভূমির দিকে বেরিয়েছে, ভূমি মানে কোনটা, এটা হচ্ছে ভূমি প্রিজম। তাহলে আমরা কি করব, প্রতিসরণটাকে দেখানোর জন্য আমরা এখানে একটা অবিলম্ব টানবো এবং এখানে আরেকটা অবিলম্ব টানবো। আচ্ছা, অবিলম্ব টানার পরে আমরা কি বলবো, এই কোণটাকে আমরা বলবো আপতন কোণ, প্রথম আপতন কোণ, আর এটা কি হয়ে গেল, প্রতিসরণ কোণ, যেটাকে আমি আরণ বললাম। এখানে এই কোণটাকে আমি প্রথম দ্বিতীয় আপতন কোণ বলবো, R2, এবং এটা অবিলম্বের সাথে যেটা বেঁকে যাচ্ছে সেটা হচ্ছে কি তোমার, আমরা বলবো এটাকে I2। এটা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ, যেটাকে আমরা ABC দিয়ে বলে এসেছি। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে রশ্মিটা যাওয়ার কথা ছিল কোন ভাবে, এই যে রশ্মিটা এটা যেত এইভাবে, এরকম ভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু রশ্মিটা দেখো কতটা বেঁকে গেছে, এতটা বেঁকে গেছে রশ্মিটা। তাহলে আমরা যদি বলি
তাহলে কোণের পার্থক্য কত? এতটা। এটাকে যদি আমরা ডেল্টা দিয়ে বলি, দেখো রশ্মিটা যাওয়ার কথা ছিল এইভাবে, ঠিক আছে, এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে মাধ্যম চেঞ্জ হয়ে যাচ্ছে, লঘু মাধ্যম ঘন মাধ্যম হচ্ছে, সেই জন্য রশ্মিটা যাচ্ছে এইভাবে, এতটা বেঁকে যাচ্ছে, এতটা কোণে বেঁকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা একটা সম্পর্ক, দুটো সূত্র তৈরি করতে পারবো এখান থেকে, যেটা ক্লাস 10 এর ক্ষেত্রে প্রমাণ করা হয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রমাণ লাগবে না, তোমরা জাস্ট দেখে নাও। তোমাকে একটা হচ্ছে চ্যুতিকোণ দিয়ে হয় কোশ্চেন আসতে পারে, যে চ্যুতিকোণের ক্ষেত্রে সবকিছু তোমাকে দিয়ে দিবে, চ্যুতিকোণের মান কত, I1 I2 সব তোমাকে যদি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে চ্যুতিকোণের মান কত হবে? চ্যুতিকোণ মানে হচ্ছে ডেল্টা, ডেল্টা সমান হচ্ছে গিয়ে, এটা মনে রাখতে হবে যে I1 প্লাস I2 মাইনাস A, এটা হচ্ছে চ্যুতিকোণ। আর একটা সূত্র আছে যে, আর একটা সূত্র হচ্ছে এ, যে প্রিজমের প্রতিসরক কোণ মানে এ মানে কি? এ মানে হচ্ছে R1 প্লাস R2। এবার কেন হলো কি হলো এটা প্রমাণ করতে গিয়ে আমার এখন 10-15 মিনিট সময় লাগবে, প্রমাণ করতে যাবো না, এখানে দরকার নেই তোমাদের প্রমাণ। তোমাদের শুধু কারণ তোমাকে প্রমাণ লিখে আসতে হবে না, তোমাকে এই দুটো জিনিস সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে চ্যুতিকোণটা কি, চ্যুতিকোণের মান কত, যদি একটা আলুর কোষ এরকম ভাবে বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে চ্যুতিকোণের মান কত হবে? তাহলে I1 প্লাস I2 মাইনাস এ। আর যদি প্রিজমের ক্ষেত্রে তোমার দুটো এরকম R1 এবং R2 এর ভ্যালু দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিসরক কোণ বের করতে পারবো, এটা আমি বলে দিলাম, সেটা হচ্ছে প্রিজমের প্রতিসরক কোণ। প্রিজমের প্রতিসরক কোণ, এই দুটো সূত্র একটু মনে রাখো, ঠিক আছে? শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ দাদা, এ মানে কি বললাম? আচ্ছা, এ মানে হচ্ছে কি তোমার প্রিজমের প্রতিসরক কোণ। এই কোণটাকে দেখো, তিনটে কোণ আছে, এই একটা কোণ, ঠিক আছে, এই একটা কোণ, এই একটা কোণ। আলোক রশ্মিটা এইভাবে যাচ্ছে না, তাহলে এইভাবে গেলে আমরা প্রতিসরণ কোণটা এইটাকে নিব, ঠিক আছে। যেই দিক বরাবর আমরা ছবিটা আঁকবো, যেদিকে তোমার চ্যুতিকোণ হচ্ছে, যেদিকে চ্যুতিকোণ সৃষ্টি হচ্ছে, সেই বরাবর যে কোণটা আছে সেটাকে প্রতিসরক কোণ বলবো। যেমন আমি তোমাকে একটা অঙ্কই দেখিয়ে দিয়েছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও একটা সমবাহু ত্রিভুজ আছে, এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের মান কত হবে? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। এইভাবে একটা আলোক রশ্মি আপতিত হলো, এইভাবে গিয়ে এইভাবে ভূমির দিকে বেঁকে গেল। তাহলে আমরা যদি বলি যে আপতন কোণ তোমাকে দিয়ে দিয়েছে, এবং আপতন কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, এবং লাস্ট মুহূর্তে যে আলোক রশ্মিটা বেঁকে গেছে, এই কোণটা হচ্ছে কি তোমার 20 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণের মান কত? তাহলে চ্যুতিকোণ মানে কি? I1 I2 মাইনাস এ। I মানে কত? 30, I2 মানে কত? 20, এটা মানে কত? 60। তাহলে ক্যালকুলেশন করে কত আসবে? মাইনাস আসবে, যেটা নেগেটিভে আসা সম্ভব না, মানে আমি একটা কোণকে বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে, একটা কোণকে আমি এটা করে নিলাম 50 ডিগ্রি, কারণ চ্যুতিকোণের মান নেগেটিভ হবে না, ঠিক আছে। তাহলে 50 কোটি কত? 70, 70 মাইনাস 60, এটা হচ্ছে 9 ডিগ্রি, ঠিক আছে। এ হচ্ছে প্রতিসারক কোণ, কোন একটা প্রিজমের প্রতিসারক কোণ বলবো, ঠিক আছে। আলিয়া বোঝা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু প্রমাণটা করলাম না যে কি করে হলো, এই যে প্রমাণটা তোমাদের বই দেওয়া আছে, প্রমাণ দরকার নেই, প্রমাণ তো আসবে না। আচ্ছা, এবার এই জায়গা থেকে কোশ্চেন এসেছিল, এইটা তোমার 2023-এর কোশ্চেন, এখান থেকে ডিরেক্টলি এসে দিয়েছিল কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ, কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ, প্রতিসরণের ক্ষেত্রে শুধুমাত্র পার্শ্বীয় সরণ হয়। আচ্ছা, তাহলে একটা কাঁচের স্ল্যাব এর মধ্যে দিয়ে যখন একটা আলোক রশ্মি যাবে, তখন সেক্ষেত্রে কি হয়? এটা ক্লাস 9 এর ক্ষেত্রে, এটা যদি তোমরা ক্লাস 9 এ তাহলে আমি এটা প্রমাণ করতাম, কিন্তু আমি এটা, আচ্ছা তুমি একবার দেখিয়ে দিই, নাহলে আইডিয়াটা আসবে না, একটা দেখিয়ে দিই, দেখো চলো। একটা কাঁচের স্ল্যাব, মানে কাঁচের স্ল্যাব কেমন হয় দেখতে? কাঁচের স্ল্যাব হচ্ছে এরকম, পেপার ওয়েট হিসেবে অনেক সময় মনে হয় অনেকে ইউজ করে। এই হচ্ছে কি একটা কাঁচের স্ল্যাব, এইরকম হয় মোটামুটি দেখতে। তো একটা কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি, কাঁচের স্ল্যাব যদি দেখি, তাহলে সেই কাঁচের স্ল্যাবে এটা একটা প্রতিসরক তল হবে, আর এটা একটা প্রতিসরক তল, যদি আলোক রশ্মিটা এইভাবে এসে পড়ে, ঠিক আছে, তাহলে আলোক রশ্মিটা এইভাবে এসে পড়ে দুটো প্রতিসরক তল, বা এইভাবে যদি যায়, তাহলে এখানে একটা প্রতিসরক তল হলো, এবং যাওয়ার সময় আবার এখানে কি হবে? প্রতিসরণ হবে। তাহলে একটা কাঁচের স্ল্যাবের মধ্যে কি হচ্ছে? টোটাল 6টা তল আছে,
6টা না 8টা গো? এরকম করেছো তোমরা? কটা তল আছে বলো তো? 8টা। 8টা তল আছে। 2, 4, 6, 8, টোটাল 8টা তল আছে। কিন্তু আমরা যদি আলোক রশ্মি যখন পাঠাবো তখন দুটো প্রতিসরক তলে কিন্তু কাজ করবে। কাঁচের স্ল্যাবের মধ্যে দুটো প্রতিসরক তল কিন্তু মানে একবারে 8টা তল কিন্তু কাজ করবে না, যেকোনো দুটো প্রতিসরক তল। তাহলে সেক্ষেত্রে আমরা প্রমাণ করার জন্য, এটা প্রমাণ করার জন্য একটা প্রমাণ আছে এখানে, এই প্রমাণটা করার জন্য আমরা দুটো প্রতিসরক তল আমরা নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে উপরেরটাকে একটা লাইন দিয়ে বললাম, আর নিচের প্রতিসরক তলটাকে একটা লাইন দিয়ে বললাম। হয়ে গেল কাঁচের স্ল্যাব। একটা আলোক রশ্মি ধরে নাও এরকম ভাবে এসে পড়লো, তাহলে এখানে আমরা একটা অভিলম্ব টেনে ফেললাম, তাহলে ছবিটা একটু সুন্দর করে আঁকি। একটা আলোক রশ্মি এরকম ভাবে এসে পড়লো, এখানে একটা অভিলম্ব টেনে নাও। আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এরকম ভাবে, কিন্তু যাচ্ছে কোন ভাবে? এরকম ভাবে, একটু বেঁকে যাচ্ছে। বেঁকে গিয়ে আবার কি হলো? এখানে পড়লো। যে বিন্দুতে পড়লো সেই বিন্দুতে আমি আবার কি করবো? একটা অভিলম্ব টানবো। সেই বিন্দুতে আমি আর একটা অভিলম্ব টেনে নিলাম, এই হচ্ছে অভিলম্ব। আচ্ছা, এটা বাদ দিয়ে দাও, এটা আঁকার দরকার নেই। আলোক রশ্মিটা এইভাবে এসে এই বিন্দুতে পড়লো, এবং যে বিন্দুতে পড়লো সেই বিন্দুতে আমি আর একটা কি করলাম? অভিলম্ব টেনে নিলাম, এই হচ্ছে অভিলম্ব। তাহলে একবার এখানে বাঁকছে আলোক রশ্মিটা, এটা হচ্ছে ধরে নাও একটা অ্যাঙ্গেল, তোমাদের বই অনুযায়ী হচ্ছে I1। এরকম হলো। এই কোণটা হচ্ছে গিয়ে প্রতিসরণ কোণ, সেটা হচ্ছে আমি ধরে নিলাম R1। এই কোণটাও কি হবে? এই কোণটাও কিন্তু R1 হবে। এবং ফাইনালি এই কোণটা R1 হবে, এবং ফাইনালি আলোক রশ্মিটা যখন বেরিয়ে যাচ্ছে কাছ থেকে, তখন এই কোণটাকে আমি কি বললাম? I2 বললাম। ডিরেক্ট কোশ্চেন তোমাদের বইয়ে এবার মানে পরীক্ষাতে একবার এসেছিল যে I1 যদি 15 ডিগ্রি হয়, তাহলে ছবি দিয়ে সমস্ত কিছু বলে ডিটেলসে বলার পরে তোমাকে বলা হয়েছে যে I2 এর মান কত। তাহলে I1 যদি তোমার 15 ডিগ্রি হয়, তাহলে I2 কি হবে? 15 ডিগ্রি হবে। ঠিক আছে? কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে, সমতল কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় যে আয়ন 15 ডিগ্রি হলে বাইরে থেকে যখন আলোক রশ্মিটা বেরোবে তখন সেক্ষেত্রে 15 ডিগ্রি হবে। তোমাকে আরেকটা কোশ্চেন বলতে পারে যে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে একটি আলোক রশ্মি যাওয়ার ক্ষেত্রে চ্যুতি কোণের মান কত? চ্যুতি কোণের মান কত হবে? 0 ডিগ্রি হবে। এবার তোমরা দেখে নাও, আমি এটা একবার বলে দিই যে এটা হচ্ছে প্রথম মাধ্যম, 1 নম্বর মাধ্যম, এটা হচ্ছে 2 নম্বর মাধ্যম। আবার সেই 1 নম্বর মাধ্যমে কি হচ্ছে? আলোক রশ্মিটা ফিরে আসছে। তাহলে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক যেটা, সেটাকে 1μ2 যদি বলি, তাহলে কি হয়ে যাবে? জাস্ট দুটো কোণের অনুপাত, I1 sin R1। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? সাইন, দেখো প্রথম মাধ্যমে আয়ন কোণ, দ্বিতীয় মাধ্যমে কত? আরন কোণ হয়েছে। প্রথম মাধ্যমে এটা হচ্ছে আয়ন কোণ, আর দ্বিতীয় মাধ্যমে হচ্ছে গিয়ে আরন কোণ। আচ্ছা, এবার আরন সমান আরন কেন? এই কোণটার সাথে এই কোণটা কেন সমান হলো? কারণ দুটো অভিলম্ব টেনেছো। দুটো অভিলম্ব যদি টানো আর এরকম যদি একটা ছেদক বা ভেদক যদি নাও, তাহলে এই কোণটার সাথে এই কোণটা হতেই হবে। একান্তর কোণ সবসময় সমান হয়। একান্তর কোণ সবসময়, এটা যদি আরন হয় তাহলে এই কোণটাও কি হয়ে যাবে? আরন হবে। একান্তর কোণ বলো, অনুরূপ কোণ বলো, সবসময় কিন্তু সমান হয়। তাহলে এটা হচ্ছে একান্তর কোণ, এই দুটো কোণ হচ্ছে যে তোমাদের সমান। এখন কোনটা একান্তর কোণ কোনটা অনুরূপ কোণ আমি একবার আরেকটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে, এটাকে আমরা কি বলবো? একান্তর। কারণ এটা এটা যদি ছেদক বা ভেদক হয়, ছেদক বা ভেদকের বা এই পাশে আছে, তো এটা এই পাশে আছে, সেই জন্য এটাকে আমরা একান্তর বলি। অনুরূপ কোণটা এটা হচ্ছে, দেখো এটা এই রেখাটার উপরে আছে এবং এই রেখাটার একই পাশে আছে। একই রকম ভাবে এই কোণটা এই রেখাটার উপরে আছে এবং এই রেখাটার একই পাশে আছে। তাহলে একই পাশে যেগুলো থাকবে সেগুলো অনুরূপ, আর একটা রেখার বিপরীত দিকে যখন চলে আসবে সেটা হচ্ছে তোমার একান্তর কোণ। যেমন এই কোণটা একান্তর, একটা উপরে হলে একটা নিচে। চলো, তাহলে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ, এবং এই দুটো কোণ, সেই জন্য আমরা কি বললাম? একান্তর কোণ হওয়ার জন্য এই দুটো কোণ হয়ে গেল তোমার সমান। তাহলে এটা তো পেয়ে গেলাম 1μ2। ঠিক আছে? আবার সেই একই জিনিস আছে, কিন্তু হয়ে গেছে কি, এবার দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যমে, কারণ আলোক রশ্মিটা এবার এখানে এসে পড়লো, আলোক রশ্মিটা তোমার এখানে এসে পড়লো,
এই যে আলোক রশ্মি এসে পড়লো এবং এইভাবে কিন্তু আলোক রশ্মিটা বেরিয়ে গেল। তাহলে এটা ছিল তোমার দ্বিতীয় মাধ্যম আর এটা হচ্ছে প্রথম মাধ্যম। তাহলে এবার যদি আবার মিউ এর ভ্যালু বের করি তাহলে 2μ1 প্রথমে কি হচ্ছে কাজ হচ্ছে, তারপরে হচ্ছে কি তোমার বায়ু মাধ্যম। ধরো বলে এটা বায়ু নিলাম, এটা বায়ু, এটা হচ্ছে কাঁচ, আবার এটা বায়ু। তাহলে এখানে কি হয়ে যাবে সাইন আর1 বাই সাইন i2। আপতন কোণ কত এখানে, এটা হচ্ছে আবার আপতন কোণ হয়ে গেল। মানে আলোক রশ্মি এটা এসে পড়লো, অবিলম্ব এখানে টানলাম, এটা হয়ে গেল আপতন কোণ, এটা হয়ে গেল তোমার প্রতিসরণ কোণ। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি মানে 1μ2। এবার এটা নিয়ম তোমাদের বলেছিলাম, এটাকে আমরা নিয়ম বলেছিলাম যে অ্যাকচুয়ালি এটা কত হবে, এটার ভ্যালু যদি মিউ হয় 1μ2 মানে আমি এরকম ভাবে তোমাদের বলে দিচ্ছি যে বায়ু মাধ্যম সাপেক্ষে কাঁচ মাধ্যমের যদি প্রতিসরাঙ্ক যদি a হয়, তাহলে কাঁচ মাধ্যম সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে, উল্টো হবে। তোমাদের এটা আমি বলেছিলাম। তাহলে সাইন তোমাদের ওখানে মিউ দিয়ে করেছে, তাহলে সাইন i1 সাইন r1 সাইন r1 সাইন i2 এদের গুণফল যদি করা হয় তাহলে ভ্যালু কত আসবে, ফাইনালি কত আসবে 1 আসবে। এখানে দেখো r1 এর সাথে r1 টাও আবার কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে সাইন i1 বাই সাইন i2 সমান হচ্ছে 1। দেওয়ার পর আমরা কি বলবো যে সাইন i1 সমান হচ্ছে গিয়ে সাইন i2। এবার দুই পাশে যদি সেম সাইন থাকে এবং যদি ভ্যালু সেম হয়ে যায় তাহলে i1 সমান কত হয়ে যাবে, i2 হয়ে যাবে। এটা মানে কি যে দুটো কোণ তো সমান হয়ে গেল, এই কোণটা 15 ডিগ্রি হলে এই কোণটা প্রথমে যদি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে তাহলে বেরোনোর সময় 15 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরোবে। কিন্তু এটার একটা মানে আছে, এটা মানে কি, এটার মানে হচ্ছে গিয়ে যে সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি, কাচ ফলকের কোনো আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে সেই আলোক রশ্মির পার্শ্বীয় সরণ হয়। ঠিক আছে, সেই আলোক রশ্মির পার্শ্বীয় সরণ হয়। পার্শ্বীয় সরণ মানে আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যে একে অপরের সমান্তরাল ভাবে রশ্মিগুলো বেরিয়ে যায়। যেমন আমি যদি এটা আঁকি, এই রশ্মিটা এরকম ভাবে যাওয়ার কথা ছিল আর এই রশ্মিটা বেরিয়ে গেছে এরকম ভাবে। এই রশ্মিটা দেখো তোমার বেরিয়ে গেছে এরকম ভাবে। ছবিটা ঠিকঠাক হলো না একটু, তুমি আরেকবার আঁকি, এইরকম হবে, এরকম। দেখো রশ্মি দুটো একে অপরের সাথে সমান্তরাল আছে, তার মানে চ্যুতি কোণ কত, যদি একই অ্যাঙ্গেলে আপতিত হয় এবং সেই অ্যাঙ্গেলে যদি নির্গত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে চ্যুতি কোণের মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ডেল্টা সমান কত হয়ে গেল, চ্যুতি কোণ 0। তাহলে সমান্তরাল কাচ ফলকে যদি কোনো রশ্মি আপতিত হয় তাহলে সেই রশ্মির ক্ষেত্রে চ্যুতি কোণের ভ্যালু কত পাবো, চ্যুতি কোণ হচ্ছে কি 1 নম্বর তোমার 0। এবং আলোক রশ্মিটা কি হয়ে যায়, পার্শ্বীয় সরণ হয়ে যায়। তুমি দেখে নাও আলোক রশ্মিটা কতটা সরে এসছে, এতটা সরে এসছে। এই আলোক রশ্মি যেটা এইভাবে পড়েছিল সেটা যখন কাচ ফলক দিয়ে বেরোচ্ছে তখন এতটা সরে বেরোচ্ছে, সেই জন্য এটাকে বলে পার্শ্বীয় সরণ। বলো বুঝতে পারলে কিনা। তাহলে তোমার যদি থিওরি না জানা থাকে তাহলে তুমি করতে পারবে না যে আয়ন সমান i2 হয় সমান্তরাল কাচ ফলকের মধ্যে। দাদা হ্যাঁ বলো। বলছি এগুলো তো সবে মানে সাইনটাই নিয়ে কেন করে? এটা সাইন নিয়ে কেন করে এখন সেটা স্লেনকে তাহলে জিজ্ঞেস করতে হবে। শুধু সাইন নিয়ে না করেও কিন্তু হয়। ঠিক আছে, আমরা সাইন নিয়ে না করেও কিন্তু করতে পারবো। তাহলে সেক্ষেত্রে তোমাকে অ্যাকচুয়ালি ভ্যালু যেটা কাছাকাছি এসছে সেটাকে নিয়ে দেখেছি। যেমন আমরা মিউ সমান কি বলছি যে প্রথম মাধ্যমের গতিবেগ দ্বিতীয় মাধ্যমের গতিবেগ। আবার ভি সমান কি হয়ে যায়, এন ল্যামডা হয়ে যায়। সেই জন্য ওরা কি করলো যে প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এন ল্যামডা ওয়ান, দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এন ল্যামডা টু। দেখা গেছে যে তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হয়ে যায় কিন্তু কম্পাঙ্ক সবসময় আলোক কি থাকে একটা, আলোক রশ্মির কম্পাঙ্ক কিন্তু কোনো সময় চেঞ্জ হয় না। সেই জন্য ভি এর জায়গাতে কি লিখতে পারবো আমরা, ল্যামডা ওয়ান ল্যামডা টু। এবং এদের যেটা ভ্যালুর অনুপাত সেটা সাইনের ভ্যালুর সাথে সেম আসছে। সাইন আপতন কোণ আর সাইন i2 যেটা সেটার সাথে অনুপাতের সাথে সেম আসছে, সেই জন্য এরকম নেওয়া হয়েছে আর কি। অনুপাত যেটা ভ্যালু সেম হয়েছে সেটাকে নিয়ে গেছি। দেখা গেলো কসের ক্ষেত্রে হয়তো মেলেনি বা কোনো কিছু হবে, কসের ক্ষেত্রে সেম হবে। ঠিক আছে, আমরা যদি সাইন কে যদি চেঞ্জ করি তাহলে কস দিয়ে তো আসবে, তাহলে কসের ক্ষেত্রে সেম আসবে, একই জিনিসই আসবে। কিন্তু তোমার সূত্র নেওয়া করার সময় একটা নির্দিষ্ট একটা জিনিসকে নিয়ে করে থাকি। তুমি যদি কস নিয়ে করো কস নিয়ে কসের ক্ষেত্রেও কিন্তু সেম হবে,
হবে না এরকম কথা নেই, কিন্তু প্রশ্নে করা হয় না, সাইন নিয়েই করেছে। বলো আর কোনো কোশ্চেন? তাহলে এটা হয়ে গেল যে সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে যদি কোনো কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে কোনো যদি আলোর প্রতিসরণ হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, কোনো রকম চ্যুতিকোণ থাকে না, কোনো চ্যুতিকোণ উৎপন্ন হয় না, শুধুমাত্র পার্শ্বীয় সরণ হয়। এই যে এখানে লেখা আছে শুধুমাত্র এই যে কোনো কৌণিক বিচ্যুতি ঘটে না, শুধুমাত্র পার্শ্বীয় সরণ হয়। এবং যেই কোণে আপাদিত হয়েছিল আয়ন এবং এই যে I2, এই দুটো কোণের মান কি হবে, সমান হবে। প্রিজমের হয়ে গেল তোমার। প্রিজমের এই প্রমাণটা আমি বলে দিয়েছি দুটো, একটা হচ্ছে A সমান হচ্ছে R1 + R2 প্রধান ছেদ, আর এটা হচ্ছে ডেল্টা সমান হচ্ছে I1 + I2 মাইনাস এই দুটো সূত্র তোমাকে করতে হবে। পরের দুটো অঙ্ক আমি একটু দেখে নিতে বলবো। একটা অঙ্ক, দুটো অঙ্ক আছে, এটা তোমরা দেখে নিবে। এবার চলে এসো লেন্সে। চলে আসবে 1 মিনিট। আচ্ছা, এবার আমরা চলে এলাম লেন্সে। কি বলেছে দেখো লেন্সের ক্ষেত্রে, লেন্সের সংজ্ঞাতে বলে দিয়েছে দুটি গোলীয় তল। ঠিক আছে, সংজ্ঞাতে তোমাদের আসবে না, তো একটু দেখে নাও। বলেছে দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল একটি সমতল দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। তাহলে প্রত্যেকটা সংজ্ঞাতে দেখতে পাচ্ছি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, স্বচ্ছ যার মধ্যে দিয়ে আলো ইজিলি পাস হয়ে যাবে, প্রতিসরণ ঘটবে, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হতে হবে। দুটি গলিতল অথবা একটি গলিতল একটি সমতল দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা লেন্স বলবো। এবার লেন্সের অনেক প্রকারভেদ আছে, এগুলো থেকে কোশ্চিন আসবে না, এগুলো তোমরা দেখবে প্রকারভেদ গুলো। ঠিক আছে, যে কত কত ভাগে লেন্সকে আমরা ভাগ করতে পারছি, দেখে নিবে। এই যে নাম দিয়েছে দেখো একটা, কেমন নাম, উভয়তল। দুটোই তল কি হচ্ছে তোমার উত্তল আছে, তাহলে উভয়তল হয়ে গেল। সমতল তল, একটা সমতল আছে, ঠিক আছে, একটা উত্তল আছে সমতল তল, একটা অবতল আছে, একটা উত্তল আছে, তো অবতল তল। এরকম ভাবে তিনটে 6টা ভাগে ভাগ করেছে, এগুলো থেকে কোশ্চেন আসবে না। এবার পরের জিনিসগুলো আমাকে একটু ছবি আঁকার জন্য এই জিনিসগুলো জানতে হবে। পরের জিনিসগুলো কি বলেছে দেখো, প্রথমে বলেছে যে লেন্সের যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র কি জিনিস লেন্সের। আমি এটাকে জুম করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি আর ছবি আঁকলে সময় যাবে। ঠিক আছে, কি বলেছে দেখে নাও। সংজ্ঞাতে কি বলেছে, লেন্সের তল গোলীয় হলে সেটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে ওই প্রতিসারক তলের বক্রতা কেন্দ্র বলে। তার মানে লেন্সের তল যদি গোলীয় হয়, তাহলে এই যে দেখো লেন্স আমরা যেটা এঁকেছি, এটা একটা লেন্স। চলো আমি না আঁকলে মনে হচ্ছে যেন হবে না। এই একটা লেন্স নিলাম, উত্তল লেন্স। এটা দুই ধরনের লেন্স হয়, একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। এটা হচ্ছে অবতল, একটা হচ্ছে উত্তল, একটা হচ্ছে অবতল। লেন্সের তলটা গোলীয় হচ্ছে, গোলীয় কেন হচ্ছে, কারণ আমরা যদি এই তলটাকে যদি কমপ্লিট করি এরকম ভাবে ছবি এঁকে যদি কমপ্লিট করি, তাহলে দেখবো এটা একটা গোলক হচ্ছে। এই তলটাকে যদি কমপ্লিট করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখবো যে এই পাশে একটা কি হচ্ছে তোমার গোলক হচ্ছে, এই পাশে একটা গোলক হচ্ছে। তাহলে সেই জন্য বলেছে লেন্সের তল গোলীয় হলে সেটি যে গোলকের অংশ তার কেন্দ্রকে আমরা বক্রতা কেন্দ্র বলি। যেমন এই তলটা যদি আমরা বলি, তাহলে এই তলটা একটা গোলকের অংশ আছে,
তাহলে এই গোলকের অংশ হলে তার একটা কেন্দ্র থাকবে, তাহলে সেই কেন্দ্রটা হয়ে গেল বক্রতা কেন্দ্র। এই তলটার ক্ষেত্রে যদি বলি তাহলে এই তলটা একটা গোলকের অংশ, তাহলে সেই গোলকের কেন্দ্রকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র বলবো। তাহলে এটা তো হয়ে গেল বক্রতা কেন্দ্র, যেটাকে আমরা C1, একটাকে বললাম C2। তাহলে লেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা দুটো বক্রতা কেন্দ্র পাচ্ছি, যেটা তোমার দর্পণের ক্ষেত্রে আমরা কি করছিলাম? একটাই পাচ্ছিলাম, কিন্তু লেন্সের ক্ষেত্রে দুটো তল আছে এবং দুটো তল থাকার জন্য দুটো বক্রতা কেন্দ্র কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, C1 ও C2 দুটি বক্রতা কেন্দ্র হয়ে গেল। এবার বলেছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ, লেন্সের যে তল যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে তলের বক্রতা ব্যাসার্ধ বলবো। তাহলে দেখে বুঝতে পারছো, তাহলে এটা যদি একটা লেন্স হয়, এটা একটা গোলীয় তল এবং এটা হচ্ছে একটা গোলীয় তল, তাহলে এই দুটো গোলীয় তলের যেটা ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কোথা থেকে ধরবো? এইখান থেকে, এটা যেটা একটা ব্যাসার্ধ, এই তলটার ব্যাসার্ধ যেটা পেলাম সেটা এখান থেকে এটা হলো একটা বক্রতা ব্যাসার্ধ। আবার এই তলটা যদি নিই, তাহলে এই তলটার একটা ব্যাসার্ধ আছে কেন? তাহলে সেটা হচ্ছে এটা, যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলছি। এটা তোমাদের ছবিতেও দেওয়া আছে, যে এখান থেকে এইটুকু হচ্ছে একটা বক্রতা ব্যাসার্ধ, আবার এখান থেকে এইটুকু হচ্ছে, সরি, এখান থেকে এইটুকু হচ্ছে কি একটা বক্রতা ব্যাসার্ধ, এইটুকু। তাহলে দুটো বক্রতা ব্যাসার্ধ আছে, একটা হচ্ছে গিয়ে এখান থেকে এইটুকু একটা, আর একটা হচ্ছে এখান থেকে এইটুকু। এই দুটো বক্রতা ব্যাসার্ধ, কারণ দুটো তল, দুটো গলিতল, তাহলে দুটো গলিতল হলে দুটো বক্রতা ব্যাসার্ধ হবে, দুটো তোমার বক্রতা কেন্দ্র হবে। এরপরে নেক্সট কি বলেছে, আচ্ছা এখানে একটা সুন্দর কোশ্চেন দিয়েছে, এখান থেকে আসতে পারে। বলছে লেন্সের দুটি তলের মধ্যে যদি একটা সমতল হয়ে যায়, তাহলে বক্রতা ব্যাসার্ধ কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। কোনো কারণবশত আমরা যদি সেই জন্যই বলবো যে সমতল দর্পণে, তোমাকে যদি বলি যে একটা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কোথায় আছে, তাহলে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীমে আছে, ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ পাবে না। সেই জন্য বলেছে যে লেন্সের দুটো তলের মধ্যে একটা তল যদি সমতল হয়ে যায়, মানে আমি যদি ধরে নাও এটা একটা, এরকম একটা লেন্স আঁকলাম, তাহলে এই লেন্সটাকে যদি তুমি কমপ্লিট করো, তাহলে একটা বৃত্ত পাচ্ছ যার বক্রতা কেন্দ্র আছে, বক্রতা ব্যাসার্ধ আছে, যেটা ধরে নাও এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। কিন্তু এই যে সমতল, এর কিন্তু কোনো বক্রতা ব্যাসার্ধ নেই, যদিও থাকে তাহলে সেটা অসমী আছে, কারণ এটা দিয়ে কোনো বৃত্ত কমপ্লিট করতে পারবো না, হবে না বৃত্ত। তাহলে এর বক্রতা ব্যাসার্ধ কোথায় আছে? সেটা হচ্ছে অসীমে। বক্রতা কেন্দ্র কোথায় আছে? সেটা হচ্ছে অসীমে। সমতল হলে বক্রতা কেন্দ্র অসীমে হয়। আচ্ছা, এবার রেডিয়াস অফ কার্ভেচার হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমরা বলি প্রধান অক্ষ, প্রধান অক্ষ কি? যে আমরা যে লেন্স পেয়েছিলাম, সেটা উত্তল হোক অথবা অবতল হোক, আমরা ওই দুটো, একটা লেন্সের দুটো বক্রতা কেন্দ্র, এই দুটো বক্রতা কেন্দ্রকে একটা রেখা দিয়ে যুক্ত করে দাও, তাহলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে প্রধান অক্ষ, যে রেখাটা পাবো সেটা হচ্ছে গিয়ে প্রধান অক্ষ, যেটা হচ্ছে C1 C2 হচ্ছে প্রধান অক্ষ। উন্মেষ কি? উন্মেষ হচ্ছে লেন্সের যেটা ব্যাস, এটা হচ্ছে লেন্সের ব্যাস, এটা হচ্ছে লেন্সের ব্যাস, লেন্সের যেটা ব্যাস সেটা হচ্ছে লেন্সের উন্মেষ, এটা হচ্ছে লেন্সের ব্যাস এবং এটাকে আমরা কি বলবো? লেন্সের উন্মেষ বলবো, ঠিক আছে। এই লেন্সের ক্ষেত্রে যদি বলি তাহলে এটা হচ্ছে লেন্সের ব্যাস AB, সেটাকে আমরা লেন্সের উন্মেষ বলবো। আর লেন্সের বেধ কোনটা যদি বলি, তাহলে M1 M2, এই যে এটা হচ্ছে বেধ লেন্সের, বা আমি অন্য কালার দিয়ে যদি তোমাদের দেখাই, লেন্সের বেধ কোনটা? এটা, এখান থেকে এইটুকু হচ্ছে লেন্সের বেধ, ঠিক আছে। এটা যদি একটা লেন্স হয়, লেন্সের বেধ হচ্ছে এখান থেকে এইটুকু, এটা হচ্ছে লেন্সের বেধ, আর এটা হচ্ছে কি তাহলে? এটা হচ্ছে লেন্সের উন্মেষ। বেশ, এবার সরু পাতলা লেন্স কাকে বলেছে? সরু পাতলা লেন্স তোমরা দেখে নিবে, ঠিক আছে। যে লেন্সের প্রধান অক্ষ, লেন্সের দুটি তলকে যে বিন্দুতে ছেদ করে তাদের মধ্যবর্তী আছে, তাদের মধ্যে দূরত্বকে আমরা লেন্সের বেধ বলি, যেটা আমি বললাম লেন্সের বেধ। M1 M2 হচ্ছে লেন্সের বেধ, এখানে সংক্ষেপে দেখে নাও, এটা হচ্ছে M1 আর এটা হচ্ছে M2, এটা হচ্ছে কি তোমার লেন্সের বেধ। এবার এটা যদি লেন্সের বেধ হয়, তাহলে লেন্সের বেধ কি বলেছে দেখে নাও এখানে, যে লেন্সের প্রধান অক্ষ লেন্সের দুটি তলকে যে বিন্দুতে ছেদ করে তাদের দূরত্বকে লেন্সের বেধ বলে। তাহলে বেধ তো হয়ে গেল, যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে লেন্সের বেধ।
বলছে লেন্সের বেধ যদি বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা খুব ছোট হয় তাহলে সেটাকে আমরা পাতলা লেন্স বলবো। লেন্সের যেটা বেধ বললাম এখন এইমাত্র, সেটা যদি বক্রতা ব্যাসার্ধ মানে কোনটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে লেন্সের বেধ, এখান থেকে এইটুকুটা হচ্ছে লেন্সের বেধ। বক্রতা ব্যাসার্ধ মানে কোনটা, এখান থেকে ধরে নাও এইটুকু, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এই যে বেধটা যদি বক্রতা ব্যাসার্ধ থেকে খুব ছোট হয়ে যায়, দেখা গেলো বেধ হচ্ছে কি তোমার 0.2 সেমি আর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, তাহলে তার থেকে যদি খুব এটা অনেক কম, তাহলে এই ধরনের লেন্সকে আমরা কি বলবো, এই ধরনের লেন্সকে আমরা সরু বা পাতলা লেন্স বলবো। লেন্সের বেধ যদি লেন্সের বক্রতা কেন্দ্র অপেক্ষা বা বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা যদি খুব ছোট হয়ে যায় তাহলে এই ধরনের লেন্সকে আমরা বলবো সরু বা পাতলা লেন্স। বেশ হয়ে গেল। এবার আলোক কেন্দ্র কি বলেছে দেখো। আচ্ছা আমি একটু আগে রেসপন্স নিই, বোঝা যাচ্ছে কিনা বা তোমরা বোরিং হয়ে যাচ্ছে নাকি। অনিন্দিতা, বনানী, আলিয়া, পূজা, শোনা যাচ্ছে? হ্যাঁ। বেশ। হুম। আচ্ছা তাহলে এবার একটা জিনিস দেখে নাও, এটা হচ্ছে আলোক কেন্দ্র, এরপর আমরা ছবি আঁকতে পারবো আলোক কেন্দ্র হয়ে গেল। আলোক কেন্দ্র কি বলেছে, যে আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের অভ্যন্তরে এমন একটি বিন্দু যেই বিন্দুর মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে বস্তুর কোনো প্রতিসরণ হয় না। প্রতিফলন না হওয়া মানে কি, কোনো রকম চ্যুতিকোণ উৎপন্ন হবে না বা চ্যুতিকোণের ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে ছবিতে ওরা সংজ্ঞা তোমরা দেখে নাও, আমি সংক্ষেপে বলে দিচ্ছি তাহলে হলো। তাহলে এটা যদি একটা লেন্স হয়, তাহলে সেই লেন্সের ক্ষেত্রে, এটা যদি একটা লেন্স হয়, তো সেই লেন্সের ক্ষেত্রে কি হবে, একটা আলোক কেন্দ্র একটা বিন্দু, আলোক কেন্দ্র বিন্দুটা কি করে পাবো, যে এটা হচ্ছে এই বিটা হচ্ছে লেন্সের উন্মেষ, আর এখান থেকে এটা হচ্ছে কি তোমার লেন্সের বেধ। লেন্সের উন্মেষ এবং লেন্সের বেধ যেই বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে এই আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি যায়, ধরো না এরকম ভাবে একটা আলোক রশ্মি পড়লো এবং এটা দিয়ে গেল, তাহলে এরকম ভাবে আলোক রশ্মিটা যাবে। তাহলে এই দুটো রশ্মিকে তুমি যদি বর্ধিত করো, এই দুটো রশ্মিকে তুমি যদি বর্ধিত করো তাহলে দেখবে এই রশ্মিটা একে অপরের সাথে কি আছে, সমান্তরাল আছে। তার মানে চ্যুতিকোণের মানও কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ডেল্টা সমান কত হয়ে যাবে, 0। কারণ দুটো রশ্মি পরস্পরের সাথে যদি সমান্তরাল হয়ে যায় তাহলে চ্যুতিকোণ আসবে না। চ্যুতিকোণ তখন পাবো যখন দুটো রশ্মি একটা বিন্দুতে ছেদ করবে, তখন আমরা চ্যুতিকোণ উৎপন্ন হবে, একে অপরের সাথে সমান্তরাল হলে চ্যুতিকোণ উৎপন্ন হয় না। কিন্তু আমরা দুবার প্রতিসরণ ঘটাবো না, একবার এখানে প্রতিসরণ একবার এখানে প্রতিসরণ, এই বিন্দুতে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তো ছবি আঁকতে গিয়ে তাহলে আমাদের অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আমরা কি করবো, প্রতিসরণ এই আলোক কেন্দ্র দিয়ে যখন কোনো রশ্মিকে পাঠাবো তখন সেক্ষেত্রে আমরা একটা একটা রশ্মি চিত্র দিয়ে দেখালে হবে, মানে এই বিন্দু দিয়ে আলোক রশ্মি যাচ্ছে মানে কি এরকম ভাবে সোজা বেরিয়ে যাচ্ছে আলোক রশ্মি। ঠিক আছে, জাস্ট বোঝানোর সুবিধার জন্য ওরকম ভাবে আঁকলে ছবি আমাদের অনেক ইজি হয়ে যাবে। সেই জন্য আমরা কি করেছি, একটা পয়েন্ট দিয়ে যখন আলোক কেন্দ্র দিয়ে যখন রশ্মিটা যাচ্ছে তখন সোজা বেরিয়ে যাচ্ছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে চ্যুতিকোণের মান কত, 0। এবার উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস করার ফোকাস দূরত্ব জিনিসটা দেখে নাও। আমি সংক্ষেপে বলে যাবো, তোমরা একটু রিডিং গুলো করে নেবে তাহলে একটু। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস তল কি বলেছে, ফোকাস তল এবং ফোকাস দূরত্ব। আগে প্রথমে ফোকাস বুঝে নাও, যে উত্তল লেন্সের ক্ষেত্রে যদি একগুচ্ছ তোমার আলোক রশ্মি আসে, এটা হচ্ছে লেন্সের উন্মেষ। এটা ধরে নাও কোনো একটা আলোক কেন্দ্র, তাহলে একটা বেশ কিছু আলোক রশ্মি উত্তল লেন্স এসে পড়লো, এরকম ভাবে চারটা ধরে নাও আলোক রশ্মি পড়লো। প্রধান অক্ষ থাকবে লেন্সের, এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে আলোক রশ্মিটা কি হয়ে যাবে, প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এসে মিলিত হবে, এরকম একটা বিন্দুতে এসে মিলিত হবে। প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এসে মিলিত হবে, যেই বিন্দুতে এসে আলোক রশ্মিটা মিলিত হবে সেটা হচ্ছে কি তোমার লেন্সের কি চেয়েছে জানো, লেন্সের ফোকাস, ফোকাস ফোকাস দূরত্ব আছে এবং ফোকাস তল। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা কি পেলাম, উত্তল লেন্সের ক্ষেত্রে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি লেন্সে আবদ্ধ হওয়ার পরে প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হচ্ছে এবং সেই বিন্দুটাকে আমরা কি বলবো, সেই বিন্দুটাকে আমরা বলবো লেন্সের ফোকাস। তাহলে ফোকাস দূরত্ব কোনটা, ফোকাস দূরত্ব হচ্ছে এই যে আলোক কেন্দ্র থেকে, এই যে আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্র থেকে
বিন্দু পর্যন্ত যেটা দূরত্ব সেটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। লেন্সের আলোক কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব, যেটাকে আমরা এফ দিয়ে চিহ্নিত করি। যেমন ধরো নাও আলোক কেন্দ্রকে আমি যদি ও বলি আর এটাকে যদি এফ বলি, তাহলে ফোকাস দূরত্ব কত হয়ে যাবে? ও এফ সমান হচ্ছে স্মল এফ, ফোকাস দূরত্ব হয়ে গেল। আচ্ছা, এখানে একগুচ্ছ সমান্তরাল রশ্মি কি হয়েছে দেখো, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রধান অক্ষ। তাহলে এই প্রধান অক্ষ বরাবর একগুচ্ছ প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে একগুচ্ছ আলোক রশ্মি যখন আসছে, তখন লেন্সের উপর একটা বিন্দুতে মিলিত হচ্ছে। আচ্ছা, কোন একটা বিন্দুতে এসে মিলিত হওয়া মানে এই রশ্মিগুলোকে আমরা কি বলবো? এখানে প্রতিবিম্বটা কেমন হবে? এখানে যেটা প্রতিবিম্ব উৎপন্ন হবে সেটা হবে সৎ। এখানে প্রতিবিম্ব যেটা হবে সৎ হবে। বা এই রশ্মিগুলোকে আমরা কি বলবো? লেন্সের উপর একটা বিন্দুতে, লেন্সের প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই জন্য আমরা এটাকে কি বলবো? অভিসারী। সেই জন্য আমরা এটাকে কি বলবো? অভিসারী। একই রকম ভাবে তুমি যদি অবতল লেন্সের ক্ষেত্রে ছবি আঁকো, উত্তল লেন্স দিয়ে নাকি এবার আমি অবতল লেন্সের ক্ষেত্রে আঁকছি, তাহলে দেখো সেটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে একগুচ্ছ আলোক রশ্মি, ধরো না দুটো রশ্মি নিলাম, এরকম সমান্তরাল ভাবে একগুচ্ছ দুটো আলোক রশ্মি নিলাম। তাহলে এই দুটো আলোক রশ্মি যে বিন্দুতে পড়লো, এটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র, আর আলোক রশ্মিটা এখানে এসে পড়লো। আমরা দুবার প্রতিসরণ ঘটাবো না, একবার ঘটাবো, তাহলে আমাদের ছবিটা ক্লিয়ার হবে। তাহলে রশ্মিটা এরকম ভাবে বেরিয়ে যাবে। তাহলে দেখে মনে হচ্ছে যে কোনো জায়গায় তোমার প্রতিবিম্ব তৈরি হচ্ছে না বা রশ্মিগুলো কোনো একটা জায়গায় মিলিত হচ্ছে না, কিন্তু বাস্তবে এটা মিলিত হয়। এটাকে তুমি যদি বর্ধিত করো, তাহলে দেখবে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এসে কি হচ্ছে? রশ্মিটা মিলিত হচ্ছে। এই রশ্মিটা এবং এই রশ্মিটা কি হবে? দুটো রশ্মি প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এসে মিলিত হবে। তাহলে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটা হচ্ছে কি তোমার ওই লেন্সের ফোকাস দূরত্ব। সে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটা হচ্ছে ওই লেন্সের তোমার ফোকাস দূরত্ব। ছবিটা একটু খারাপ হয়ে গেল। তাহলে আলোক রশ্মিটা যদি দুবার প্রতিসরণ না করে আমরা একবার প্রতিসরণ করাবো, তাহলে এই রশ্মিটাকে তুমি যদি বর্ধিত করো, তাহলে দেখবে একটা পয়েন্টে মিলিত হবে। তাহলে একটা পয়েন্টে যদি মিলিত হয়, তাহলে এই বিন্দুটা তোমাকে এখান থেকে এইটুকুর যেটা দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলবো? ফোকাস দূরত্ব বলবো। তোমাদের এখানে ছবি দেওয়া আছে, আমি ছবিতে তোমাদের দেখিয়ে দিই। এক মিনিট। এই যে দেখো, তাহলে এই বিন্দুটা আমরা কি পেয়ে গেলাম? এই বিন্দুতে আমরা ফোকাস পেয়ে যাব। এটা অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ। এখান থেকে এইটুকু যেটা দূরত্ব সেটা হচ্ছে কি ফোকাস, এখান থেকে এইটুকু যেটা দূরত্ব সেটা হচ্ছে কি ফোকাস। শুধু দুটোর মধ্যে পার্থক্য কি? এখানে আমাকে এই রশ্মিগুলো টেনে একটা পয়েন্টে মিলিত করতে হয়েছে, তার মানে এক্ষেত্রে যেটা প্রতিবিম্ব তৈরি হবে সেটা হচ্ছে কি তোমার অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, সৎ না। অসৎ প্রতিবিম্ব যেটাকে আমরা পর্দায় ফেলতে পারি না, কিন্তু এখানে যেটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা হচ্ছে সৎ। ঠিক আছে, ফোকাস দূরত্ব তো পেয়ে গেলাম, যে আলোক কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, যে বিন্দুতে মিলিত হচ্ছে রশ্মিগুলো, তাহলে সেই দূরত্বটাকে আমরা ফোকাস দূরত্ব বলবো। এখানে যদি আমরা একটা তল কল্পনা করি, এখানে যদি একটা তল কল্পনা করি, যে তলটা কেমন? সেটা হচ্ছে কি প্রধান অক্ষের উপর লম্বভাবে যদি একটা তল কল্পনা করি, তাহলে এই তলটাকে আমরা বলবো ফোকাস তল। ঠিক আছে, বেশ, আর আমাদের কোনো কিছু দেখতে হবে না। অভিসারী আর অপসারী সম্পর্কে আমরা বলে দিয়েছি, যখন আলোক রশ্মি কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে তখন সেটা হচ্ছে কি অভিসারী। কিন্তু আলোক রশ্মি সমান্তরাল ভাবে গেলেও সেটা কোন একটা বিন্দু থেকে যদি সরে আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অপসারী লেন্স বলবো। ঠিক আছে, সাধারণত উত্তল লেন্স কেমন হয়? উত্তল লেন্স তোমার, উত্তল লেন্সের ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? উত্তল লেন্সের ক্ষেত্রে অভিসারী ক্রিয়া হয়, মানে উত্তল লেন্সের ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রতিবিম্ব কি হয়, তোমার যেটা উৎপন্ন হয় সেটা সৎ প্রতিবিম্ব তৈরি হয়। একটা এক্সেপশনাল শুধুমাত্র কেস আছে। তাহলে উত্তল লেন্সকে আমরা অভিসারী বলবো, কারণ উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুলো একটা সমান্তরাল ভাবে যদি রশ্মি, এটা যদি প্রধান অক্ষ হয়, প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি যদি আসে, তাহলে সেই রশ্মিটা কি হয়? কোন একটা বিন্দু ফোকাসে গিয়ে মিলিত হয়, যে বিন্দুটাকে আমরা ফোকাস বলেছি। লেন্সের উপরে প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, সেটাকে আমরা ফোকাস বিন্দু বলেছি। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে সবসময় অভিসারী হয়। আর অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি যদি আসে, তাহলে সেটা প্রতিসরণের পর দেখে মনে হবে, প্রতিসরণ তো হবে এবং দেখে মনে হবে যে তোমার কোন একটা জায়গা থেকে প্রতিসিত হয়ে আসছে, যেই বিন্দুটা হচ্ছে এটা। সেই জন্য অবতল লেন্সকে আমরা কি বলবো?
অপসারী লেন্স বলবো, ঠিক আছে। বেশ, এবার এখানে একটা জিনিস বলেছে যে উত্তল লেন্সকে যেটা আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে উত্তল লেন্স হচ্ছে গিয়ে কয়েকটা জাস্ট প্রিজমের সমূহ। যদি আমরা উত্তল লেন্সকে ব্রেক করে দিই এরকম ভাবে, তাহলে কয়েকটা কি হয়ে যাবে, প্রিজম তৈরি হয়ে যাবে, যার ভূমিটা হচ্ছে নিচের দিকে। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, যার ভূমিটা কি হবে, এদিক থেকে তুমি যদি করো তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমিটা সবসময় নিচের দিকে কার্যকর হয়। আর অবতল লেন্সের ক্ষেত্রে এটাও কয়েকটা প্রিজমের সমষ্টি হয়, কারণ এরকম ভাবে যদি আমরা সেপারেট করে ভেঙে দিই তাহলে সেটাও প্রিজমের দিকে হয়, যার ভূমিটা কোন দিকে কাজ করছে, ভূমিটা হচ্ছে উপরের দিকে। দেখো এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ভূমি। তাহলে যাক, এগুলো একটু পড়ে নিয়ে তোমরা, এগুলো আমি আর পড়াচ্ছি না। এবার চলে এসো রশ্মি চিত্রতে। রশ্মি চিত্র অঙ্কন আমি দেখিয়ে দিই পরপর কয়েকটা, তাহলে বুঝতে পারবে। তোমাদের যেটা মনে করতে হবে রশ্মি চিত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে এটা, এই টেবিলটা মনে রাখতে হবে, ঠিক আছে। বারবার দরকার পড়লে ছবি তোমাকে আঁকতে হবে। ছবি আঁকলে তোমার কিন্তু, তুমি যদি একবার থেকে দুইবার তুমি যদি ছবি এঁকে নাও তাহলে দেখবে যে তুমি ইজিলি তোমার এই জিনিসগুলো মনে থাকছে, ঠিক আছে। চলো আমি একদিক থেকে তাহলে ছবিগুলো আঁকি। প্রথম ক্ষেত্রে কি করা হয়েছে, প্রথম ছবিটা একটু অসুবিধা হয়ে যাবে, এটা তোমাদেরকে মনে রাখতেও বলেছিলাম যে উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্স মানে কিন্তু অবতল দর্পণ, ঠিক আছে, মনে রাখবে যে উত্তল লেন্সের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে যা যা পেয়েছিলাম উত্তল লেন্সের ক্ষেত্রে কি পাবো, সেম জিনিস পাবো। আমি যদি অবতল, 1 মিনিট ওয়েট করো তো, বলো। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে এই জিনিসটা পেয়েছিলাম যে এটা যদি একটা অবতল দর্পণ হয় তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে একটা মেরু ছিল, দুটোর মধ্যে কম্পেয়ার করছি, একটা মেরু ছিল। উত্তল লেন্সের ক্ষেত্রে কি পেয়েছিলাম, আলোক কেন্দ্র পেয়েছিলাম, একটা আলোক কেন্দ্র। বেশ, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, ফোকাস বিন্দু পেয়েছিলাম। উত্তল দর্পণের ক্ষেত্রে দুটো ফোকাস আছে, একটা এইদিকে আছে, একটা এইদিকে আছে। অবতল দর্পণের ক্ষেত্রে একটা সেন্টার অফ কার্ভেচার পেয়েছিলাম, বক্রতা কেন্দ্র। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রেও কি পেয়ে যাবো, একটা বক্রতা কেন্দ্র পাবো, এদিকে একটা C1 আর এদিকে একটা পাবো, সেটা হচ্ছে C2, দুটো বক্রতা কেন্দ্র পাবো। তাহলে মোটামুটি সবই হচ্ছে গিয়ে একই রকম। সেই জন্য আমরা অবতল দর্পণটাকে যদি মনে রাখতে পারি তাহলে উত্তল লেন্সটা কিন্তু আমাদের ইজিলি হয়ে যাবে, সমস্ত জিনিস একই, একবারে সেম ছবি হবে। তাহলে প্রথমটা কি বলেছি যে বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে এবং কেমন তৈরি হবে। তাহলে দেখেই বুঝতে পারছো আমরা কি বলেছিলাম, অবতল দর্পণের ক্ষেত্রে যদি বস্তু অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব তোমার ফোকাসে তৈরি হবে এবং অনেক ছোট প্রতিবিম্ব তৈরি হবে, অনেক ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে অসীমের ক্ষেত্রে এই যে দেখো আমি আর ছবি আঁকবো না, অসীমে তোমাদের দেওয়াই আছে এখানে, বস্তুটা অনেক দূরে আছে। অসীমে থাকা মানে কি, আমি তবু একবার বলে দিই, দাঁড়া। অসীমে থাকা মানে কি, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে ফোকাস, এদিকে একটা ফোকাস পাবো, এখানে 2f হবে, এখানে কি হবে, 2f হবে। এবার তোমরা যদি বলে f এর পরে এটা 2f কেন লিখলাম, কারণ এখান থেকে এইটুকু যদি, এখান থেকে এইটুকু দূরত্ব যদি তোমার f হয় তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কিন্তু f হবে, ঠিক আছে। বা আমরা যদি আর একটা জিনিস তোমাদের বলেছিলাম যে r সমান হচ্ছে 2f, তাহলে এইদিকে একটা বক্রতা কেন্দ্র পাবো এবং এইদিকে একটা বক্রতা কেন্দ্র পাবো। তাহলে C1 থেকে এই যে ও বিন্দু পর্যন্ত, এই যে তোমার এটাকে আমরা কি বলেছিলাম, আলোক কেন্দ্র পর্যন্ত যেটা দূরত্ব সেটা হচ্ছে OC1, এবং OC1 মানে কি, কোনো কিছু না, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ r সমান কত হয়ে যায়, 2f হয়ে যায়। ফোকাস দূরত্ব কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, এটা আমরা এর আগেও বলেছি। তো এখানে কি বলেছে, বস্তু অসীম দূরত্বে আছে। অসীম দূরত্বে থাকা মানে কি, এই যে আমরা 2f দূরত্বের পরে যে কোনো জায়গায় বস্তুকে বসাই না কেন সেটা অসীম হয়ে গেল। 2f দূরত্বের পরে আমরা যদি যে কোনো জায়গায় বস্তুটাকে বসাতে পারি সেটা অসীম, অসীমের মধ্যে আমরা ধরে নিব, ঠিক আছে। আচ্ছা না গো, অসীমের মধ্যে না, আমি ভুল বলছি। একটা 2f এর বেশি দূরত্ব হয়, একটা হচ্ছে কি একটা বস্তু যদি তোমার কোথায় আছে সেই জিনিসটা যদি আমরা না বুঝতে পারি। অসীম মানে অনেক দূরে আছে, অসীম মানে অনেক দূরে একটা বস্তু আছে,
তাহলে অনেক দূরে কোনো যদি বস্তু হয় তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে, যেটা ছবিটা আঁকা সম্ভব না। তোমাদের বই এখানে তবুও চেষ্টা করেছে, দেখো এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে, এই বিন্দুতে ফোকাসে তৈরি হয়েছে। এবং প্রতিবিম্বের যদি বৈশিষ্ট্য বলি তাহলে বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট মানে প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা উল্টো তৈরি হবে, এরকম থাকলে সেটা এরকম তৈরি হবে। 2 নম্বর হচ্ছে ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হবে। অবশিষ্ট ক্ষুদ্র হবে আর কি হবে? সৎ হবে। তাহলে একটা বস্তু যদি অসীমে থাকে তাহলে সেই বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব যেটা তৈরি হবে উত্তল লেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে কি অবশিষ্ট, অতি ক্ষুদ্র এবং সৎ প্রতিবিম্ব তৈরি হবে। শুধু ক্ষুদ্র বললে হবে না, এটা অতি ক্ষুদ্র হবে, অনেক ক্ষুদ্র হবে। অনেক ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হবে এবং সৎ প্রতিবিম্ব তৈরি হবে। সৎ প্রতিবিম্ব মানে কি? যেটাকে আমরা পর্দায় ফেলতে পারবো, এরকম একটা প্রতিবিম্ব। বেশ, এবার প্রথমটা তাহলে তোমরা মনে রেখে দেবে। দ্বিতীয়টা কি বলেছে? বস্তু লেন্স এবং 2f অপেক্ষা বেশি দূরত্বে আছে। বস্তু লেন্স এবং লেন্স থেকে 2f অপেক্ষা বেশি দূরত্বে আছে। তাহলে আমরা ছবি নিজে নিজে আঁকার চেষ্টা করবো, যাতে করে পরীক্ষার হলে যদি বাই চান্স আমি যদি ভুলে যাই তাহলে যাতে নিজে আঁকতে পারি, একটা আন্দাজ করতে পারি। তাহলে এটা f এবং ধরে নাও এটা হচ্ছে 2f। দূরত্বগুলো কিন্তু সেম হতে হয়। একটা বস্তু আছে কোথায়? এরকম জায়গায় একটা বস্তু আছে। তাহলে আমরা জানি যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি যদি যায়, প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি যদি যায় তাহলে সেটা কি হয়ে যাবে? প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি, আমরা বস্তুটা দেখবো যে পিক পয়েন্টটা একবারে মাথাটা কোথায় তৈরি হচ্ছে। তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি কি হয়ে যাবে? এদিকে আমরা জানি একটা f থাকবে এবং এদিকেও কি থাকবে গো? 2f থাকবে। তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি অবশ্যই তোমার ফোকাস দিয়ে যাবে। তাহলে ফোকাস দিয়ে রশ্মিটাকে আমরা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, ফোকাস দিয়ে রশ্মিটা চলে গেল। এরপর আমরা জানি যে বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো একটা রশ্মি যায়, বক্রতা কেন্দ্র দিয়ে কোনো একটা রশ্মি যদি যায়, সরি বক্রতা কেন্দ্র বলছি, আলোক কেন্দ্র। ঠিক আছে, আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায় তাহলে সেটা কি হয়ে যাবে? একবারে সোজা বেরিয়ে যাবে। তাহলে আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি গেলে সেটা একবারে সোজা বেরিয়ে যাবে। ছবিটা কিন্তু ঠিক হলো না। ঠিক আছে, কারণ এদিকে দূরত্ব যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু ছবি ঠিক হবে না। তাহলে এটাকে আমি নিজের মতো করে একটু চেঞ্জ করে নিলাম। ফোকাসটাকে আমি এখানে নিয়ে নিলাম। তো দেখে তোমরা বুঝতে পারছো যে বস্তুটা কেমন তৈরি হয়েছে। অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে। বৈশিষ্ট্যগুলো লিখে ফেলছি যে অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে। উত্তল লেন্সের ক্ষেত্রে সব জায়গায় কিন্তু সৎ প্রতিবিম্ব তৈরি হয় এবং এই বস্তুটা আগের বস্তুর থেকে একটু ছোট তৈরি হয়েছে। হয়তো দেখো তো, দেখে নাও তো, এখানে দেওয়া নেই, পরের টেবিলে আমরা দেখে নেব। ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হয়েছে। এই দেখো সেকেন্ডটা যদি আমরা আঁকি, সেকেন্ডটা আমরা এটা দেখেও অঙ্কন করতে পারবো এবং এটা দেখে দেখে অঙ্কন করার চেষ্টা করবে। যে 2 নম্বর কেসটা কি? 2f এর অধিক দূরত্বে, তাহলে f এবং 2f এর মধ্যে প্রতিবিম্ব তৈরি হবে, সৎ হবে, অবশিষ্ট এবং ক্ষুদ্র হবে। আমি আরেকবার ছবিটা আঁকছি যে এই হচ্ছে কি তোমাদের উত্তল দর্পণটা, এই হচ্ছে কি প্রধান অক্ষ এবং দূরত্বগুলো মোটামুটি আমরা সেম নেওয়ার চেষ্টা করবো বোথ সাইডে, দূরত্বগুলো যাতে সেম হয়। 2f 2f, তাহলে 2f এর বেশি দূরত্বে একটা বস্তুকে আমরা নিচ্ছি। 2f এর একটা বেশি দূরত্বে আমরা একটা বস্তুকে নিলাম। এই গেল, তাহলে কি হবে? ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায় তাহলে কি হয়ে যাবে? আলোক কেন্দ্র দিয়ে যাবে, সোজা একবার বেরিয়ে যাবে। এটা তো হয় না। তাহলে আলোক কেন্দ্র দিয়ে এখানে প্রতিবিম্বটা তৈরি হবে, যেটা 2f এর বেশি দূরত্বে। ঠিক আছে, আমি দেখো ছবিতে তো একবারে অ্যাকুরেট হয় না। তাহলে আমি কি করলাম? 2f টাকে এবার একটু এটাকে হটিয়ে দিলাম, 2f টাকে এগিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে কি তোমার, ধরে নাও এই জায়গায় 2f আছে, তাহলে 2f এর বেশি দূরত্বে যদি বস্তুকে রাখা হয় তাহলে f কোথায় হয়েছে? f এবং f ও 2f দূরত্বে, f
প্রতিবিম্বের অবস্থান হচ্ছে f ও 2f দূরত্বে। তাহলে এখানে ঠিকই ছিল, এখানে 2f হবে। তাহলে 2f এর বেশি দূরত্ব যদি থাকে তাহলে প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা f এবং 2f এর মধ্যে তৈরি হবে। f এবং 2f এর মধ্যে প্রতিবিম্ব তৈরি হবে, সৎ হবে, অবশিষ্ট মানে উল্টো, সব পাশে লেখা আছে। আর কি লেখা আছে? সৎ, অবশিষ্ট এবং বস্তুর আকারের কি আছে দেখো তো, ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হয়েছে। এটা যেটা তৈরি হয়েছে সেটা আগের যেটা প্রতিবিম্ব বস্তু যেটা ছিল এই বস্তুর থেকে কিন্তু একটু ছোট প্রতিবিম্ব তৈরি হবে। বস্তুর থেকে যেটা প্রতিবিম্ব তৈরি হবে সেটা ছোট প্রতিবিম্ব তৈরি হবে, এটা খেয়াল রাখতে হবে তোমার। আচ্ছা, পরেরটা যেটা কি বলেছে যে 2f দূরত্বে যদি বস্তুকে রাখা হয়, 2f দূরত্বে যদি আমি বস্তুকে রাখি তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন তৈরি হবে? প্রধান অক্ষের সাথে সমান্তরাল কোনটা দিয়ে যাবে? পাশ দিয়ে বেরিয়ে গেল। আর প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি তাহলে কোনটা দিয়ে যাবে? ফোকাস দিয়ে বেরিয়ে গেল। এরপরে আলোক কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে একটা আলোক রশ্মি কি হবে? আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। তো দেখে বুঝতে পারছো এবার ছবিটা ঠিক হচ্ছে কিন্তু। তাহলে এই পয়েন্টে মিলিত হয়েছে। আচ্ছা, এই পয়েন্টে আমরা ধরে নেব যে এই পয়েন্টে তোমার কিন্তু মিলিত হচ্ছে। তাহলে প্রতিবিম্বটা কেমন হলো? উল্টে গেছে মানে অবশিষ্ট। এবং কোথায় তৈরি হয়েছে? একবারে 2f এ তৈরি হয়েছে। 2f এ তাহলে যদি কোনো বস্তুকে রাখা যায় তাহলে সেটা কি হবে? প্রতিবিম্ব 2f এ তৈরি হবে। একটু মনে করো যে অবতল দর্পণের ক্ষেত্রে আমি যদি ছবিটা আঁকি, অবতল দর্পণের ক্ষেত্রে কেমন ছিল? এটা হচ্ছে গিয়ে f এবং এটা ছিল সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, যেটাকে আমরা বলছিলাম r1 বা c1 বলছিলাম। বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে এরকম ভাবে গেল এবং ফোকাস দিয়ে গেছিল এরকম ভাবে। ফোকাস দিয়ে তুমি যদি পাঠাও রশ্মিটাকে তাহলে কি হবে? এরকম ভাবে যাবে। ছবিটা ঠিক হলো না। ছবি ঠিক করার জন্য পেন্সিল দিয়ে আঁকলে তাহলে একবারে সব ছবি ঠিকঠাক হবে। তাহলে এরকম হলো। আমাকে রেখাটাই নিতে হবে, হাত দিয়ে করলে অসুবিধা হয়ে যাচ্ছে। এইভাবে যদি নিই তাহলে এই রশ্মিটা কি হচ্ছে? তোমার এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে। তো আমরা দেখে বুঝতে পারছো প্রতিবিম্বটা কোথায় তৈরি হলো? এখানে, এখানে তৈরি হলো। এবং প্রতিবিম্ব কেমন? এর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এখানেও কি হবে? 5 সেন্টিমিটার তৈরি হবে। একই দৈর্ঘ্যের প্রতিবিম্ব তৈরি হবে। কোথায় তৈরি হবে? বক্রতা কেন্দ্রে। সেই জন্য বললাম এখানে 2f মানে বক্রতা কেন্দ্র, এটা এর এখানে 2f মানে এটা বক্রতা কেন্দ্র। 2f দূরত্ব মানে বক্রতা কেন্দ্রে প্রতিবিম্ব তৈরি হয়ে যায়। অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হলো, সমান হলো, বস্তুর আকারের সমান। আর কি? সৎ প্রতিবিম্ব তৈরি হবে, ব্যাস। এরপরে হচ্ছে 2f ও f এর মধ্যে যদি বস্তুকে রাখো, 2f এবং f এর মধ্যে, তাহলে এটা আমি মুছে দিলাম। তোমরা তোমরা বুঝতে পারছো তো নাকি? আলিয়া বনানি, আমি কিন্তু ভীষণ ভাবে ঘুমাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে করাচ্ছি, আমার মাথা কাজ করছে না। চলো আর দুটো আছে, একটু দেখে নি। তাহলে বলেছে 2f এবং f এর মধ্যে, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে f নিয়ে নিলাম, এটা হচ্ছে 2f, এটা হচ্ছে f, এটা হচ্ছে 2f। তাহলে এখানে কোনো একটা বস্তু নিয়ে নিলাম, দেখবো কোথায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল, তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল যদি নেওয়া হয় তাহলে আমরা জানি যে ফোকাস দিয়ে যাবে, তাহলে ফোকাস দিয়ে পাঠিয়ে দাও। এরপরে বক্রতা কেন্দ্র দিয়ে যদি নিই
তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে চলে যাবে। তাহলে প্রতিবিম্ব যেটা তৈরি হলো দেখে বুঝতে পারছি 2f এর অধিক দূরত্ব তৈরি হয়েছে। প্রতিবিম্ব যেটা তৈরি হলো সেটা 2f এর অধিক দূরত্ব তৈরি হলো, কারণ এখান থেকে দেখে বুঝতে পারছো এই বিন্দু পর্যন্ত 2f এর অধিক দূরত্বে প্রতিবিম্ব তৈরি হয়েছে আর অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে আর সব প্রতিবিম্ব তৈরি হয়েছে। উত্তল লেন্সের ক্ষেত্রে সমস্ত জায়গাতেই দেখবে একটা এক্সেপশনাল কেস ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে মানে সব ক্ষেত্রেই কি হবে, তোমার সব প্রতিবিম্ব তৈরি হবে কিন্তু অবশিষ্ট হবে। আচ্ছা, এবার হচ্ছে এফ দূরত্বে এবং এফ এর কম দূরত্বে। তাহলে প্রথমে আমি 6 নম্বরটা আঁকবো, ঠিক আছে? আমরা এফ দূরত্বটা নিয়ে জানি পরপর যেরকম দেওয়া আছে এফ দূরত্ব। তাহলে একটা বস্তুকে আমি এবার এফ দূরত্বে রাখবো। তাহলে এটা হচ্ছে কি তোমার উত্তল দর্পণ, উত্তল লেন্স, এটা হচ্ছে এফ। তাহলে এখানে এম 2f, এদিকে এফ 2f। তো এফ এ একটা বস্তুকে রাখলাম, তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আর আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায় তাহলে সেটা কি হবে, আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? এই রশ্মি দুটো কিন্তু মিলবে না, হ্যাঁ, আমার ছবিতে একটা গন্ডগোল আছে বলে এরকম হচ্ছে, এই রশ্মি দুটো কোনো সময় মিলবে না। তাহলে দেখেই বুঝতে পারছো যে এই দুটো রশ্মি, এই একটা রশ্মি এরকম ভাবে বেরিয়ে যাবে এবং এই রশ্মিটা কিন্তু এরকম ভাবে বেরিয়ে যাবে। এই রশ্মি দুটো কোনো সময় কিন্তু কোনো জায়গায় মিলিত হবে না। তাহলে আমরা সেই জন্য কি করব, যে আমরা জানি যে এফ দূরত্বে তাহলে কোনো বস্তুকে যদি রেখে দিই তাহলে সেটা প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ধরে নিব যে অসীমে তৈরি হচ্ছে। আর অসীমে কোনো বস্তু যদি অসীমে যদি হয় তাহলে অসীম ভাবে বিবর্ধিত হবে। একটা ছবি আছে, ছবিটা এখানে দেখে নাও তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এই যে তোমাদের যেটা ছবি দেওয়া আছে এটা, এই ছবিটা। তাহলে আমরা প্রথমে একটা কেস করেছিলাম, প্রথম কেসটা কেমন, যে অসীম দূরত্বে রাখলে কোথায় তৈরি হবে, ফোকাসে। এবং অসীমে থাকা মানে বস্তু অতি ক্ষুদ্র তৈরি হবে ফোকাসে, অবশিষ্ট হবে এবং স্পট তৈরি হবে। এফ দূরত্বে যদি রাখি, এফ দূরত্বে যদি রাখি তাহলে কোথায় তৈরি হবে, অসীমে তৈরি হবে। উল্টোটা, অসীমে থাকলে ফোকাসে আর এফ দূরত্বে থাকলে অসীমে তৈরি হচ্ছে। বেশ, সৎ তো সব ক্ষেত্রে তৈরি হচ্ছে, অবশিষ্ট হচ্ছে, কমন এই দুটো জিনিস। কিন্তু এটা কি হচ্ছে, অসীম ভাবে বিবর্ধিত, আগেরটা কি ছিল, অতি ক্ষুদ্র। দেখো সৎ অবশিষ্ট সমস্ত জিনিস, সৎ অবশিষ্ট এখানে সৎ অবশিষ্ট, এই দুটো জিনিস কমন, কিন্তু ওটা অতি ক্ষুদ্র তৈরি হয়েছিল অসীমে থাকার জন্য, আর এটা এফ দূরত্বে আছে বলে অসীমে তৈরি হচ্ছে এবং অসীম ভাবে কি হবে, বিবর্ধিত প্রতিমা তৈরি হবে। বেশ, সেটা হয়ে গেল। এবার তোমরা দেখে নাও লাস্ট যেটা আমাদের অঙ্কন, সেটা হচ্ছে গিয়ে এফ এর কম দূরত্বে কোন একটা, এটা হচ্ছে তোমার উত্তল দর্পণ, এফ এর কম দূরত্বে কোন একটা বস্তুকে রাখবো, তার মানে এটা হচ্ছে এফ। এফ এর কম দূরত্বে একটা বস্তুকে তুমি দেখলাম, তাহলে আমরা জানি যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি, সেটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি, সেটা কি হবে, ফোকাস দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ফোকাস। প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে গেল। এবার আলোক কেন্দ্র যদি কোনো রশ্মি যায় তাহলে সেটা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। এরকম এই দুটো রশ্মিকে তুমি যদি বর্ধিত করো, বর্ধিতটা আমি অন্য কালিতে দেখো, এই দুটো রশ্মিকে যদি আমি বর্ধিত করি, এই রশ্মিটা তাহলে একটা বিন্দুতে এসে মিলিত, যদি ছবিটা ক্লিয়ার হলো না, ঠিকঠাক হলো না, আর একটু এগোতে হবে। তাহলে একটা বিন্দুতে মিলিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেই বিন্দুতে কি হবে, প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে রশ্মিগুলোকে আমাকে বর্ধিত করতে হলো, তারপরে রশ্মি দুটো কিন্তু একটা পয়েন্টে মিলিত হলো, একটা পয়েন্টে এসে মিলিত হলো। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হলো। এই প্রতিবিম্ব বৈশিষ্ট্য কি, বিবর্ধিত। এবং এই প্রতিবিম্ব দেখো রশ্মিগুলোকে আমাকে
এক্সট্রা করে বর্ধিত করতে হয়েছে, একটা বিন্দু থেকে সরে সরে আসছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো, অসৎ প্রতিবিম্ব বলবো, বিবর্ধিত হবে এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে। দেখো, সমশীর্ষ, বিবর্ধিত এবং অসৎ প্রতিবিম্ব, কারণ এখানে রশ্মি দুটো কিন্তু মেলেনি, আমাকে মেলানোর জন্য কি করতে হয়েছে, বর্ধিত করতে হয়েছে, সেই জন্য আমরা ধরে নেব অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি প্রতিবিম্ব। এবং এটা কোথায় ইউজ করা হয়, সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। পাশে তোমাদের এখানে লেখা আছে, লেখাগুলো একটু দেখে নিই। বেশ, আজকে এইটুকুই থাক, এরপরের দিন আমরা একটা ক্লাসে মানে এখন আমি এই সপ্তাহটা পড়াবো তোমাদের পরপর, যদি কালকে হয় তাহলে কালকে, আর নাহলে শুক্রবার। ঠিক আছে, আলিয়া বনানি। হ্যাঁ, ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক। তাহলে কালকে না হলে কবে বললাম? কালকে যদি এনার্জি থাকে তাহলে হবে, আর না হলে কারণ কালকে বুধবার? অনেকগুলো পরপর, হ্যাঁ তোমাদের পরে নেই, তোমাদের নেই, সেটা হচ্ছে শুক্রবার? শুক্রবার। শুক্রবার। শুক্রবার? হুম। বৃহস্পতিবার হবে না? কালকে মনে হয় না হবে। হুম। অফলাইন যেটা আছে, অফলাইনে যেটা আছে সেটা হবে, বৃহস্পতিবার তো হয় অফলাইনে, তোমাদেরও দুদিন পরে, তোমাদেরও দুদিনই পড়াবো। তো তোমাদের কয়েকটা ক্লাস মিস গেছে, আমি দেখি রবিবার নাহলে আগে শুক্রবার পড়ো, তারপরে আমি দেখছি। বুধবারে পড়াবে না? হ্যাঁ, বুধবার হবে। তো তোমার দাদা রাতে অসুবিধা হলে আগে পড়িয়ে দিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে পড়াবো, আগে পড়ালে বেশি ভালো হয়, একটু 9টা সাড়ে 9টার দিক থেকে যদি শুরু করা যায় তাহলে বেশি ঠিক সুবিধা আছে, 9টা সাড়ে 9টায় পড়াও, অসুবিধা নেই। হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে বুধবার পড়াবো। হুম। ঠিক আছে।